আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের বেসিক এক্সেল কোর্সে। এবং আজকের এই সেশনটাতে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি আবু বকর সিদ্দিক। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে এবং সরলীকরণে কো ফাউন্ডার হিসেবে আছি। আমাদের আজকের এই সেশনটাতে আমরা কিছু বিষয় একটু খেয়াল রাখবো, সেটা এখানে অলরেডি মেনশন করে দেওয়া আছে। ইউজ দ্য চ্যাট বক্স ফর কোয়েশ্চেন্স অর কমেন্টস। আমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেই কোয়েশ্চেনটা আমরা প্রাইমারিলি চ্যাট বক্সে জানাবো, বা আমার যদি কোনো কমেন্ট থাকে যে হ্যাঁ বুঝতে পেরেছি বা না বুঝতে পারিনি, এই বিষয়গুলো আমরা চ্যাট বক্সের মাধ্যমে কমিউনিকেট করব। আর হচ্ছে পুরোটা সময় আমি যখন কথা না বলছি মাইকটা আনমিউট করবো না, মিউট রাখবো। আর হচ্ছে কোনো কোয়েশ্চেন যদি এরকম থাকে যে কথা বলে প্রশ্নটা করতে হবে, মানে চ্যাটে টাইপ করে হয়তো কোয়েশ্চেনটা বুঝায় বলা যাচ্ছে না, তখন আমরা অবশ্যই আমাদের হ্যান্ড রেইজ করতে পারি। তো হ্যান্ড রেইজ করলে আমি আমার কনক্লুশনে আসলে পরে আমি যখন বলবো যে হ্যাঁ মাইক অন করেন, তখন মাইক অন করে প্লিজ কোয়েশ্চেনটা করবেন। আর হচ্ছে নোট নেওয়া তো আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কখন কি বলতেছি সেটা ভুলে যাবেন। সো চাইলে খাতাগুলো নিয়ে বসতে পারেন, সমস্যা নেই। বা যাদের কাছে অলরেডি পিসি বা ল্যাপটপ আছে তারা ফোন থেকে জয়েন করে এক্সেলটা আপনি ল্যাপটপে বা পিসিতে অন করে ফেলতে পারেন। অ্যান্ড হচ্ছে আমাদের ফার্স্ট সেশনটা দুইটা ভাগে যেহেতু আমরা ভাগ করেছি, পার্ট 1টা 10টায় শেষ হয়ে যাবে। অ্যান্ড শেষ হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে আমাদের যে সেকেন্ড লিঙ্কটা দেওয়া আছে, পার্ট 2 এর যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটাতে কিন্তু আমরা জয়েন করে ফেলবো সাথে সাথে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দেওয়া আছে। সো এই ছিল মোটামুটি আমাদের প্রাইমারি কথাবার্তা। সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে আমাদের মডিউল 1 এবং মডিউল 2 নিয়ে আলোচনা করব। সো শুরুতেই মডিউল 1-এ আমরা কি কি দেখব তা যদি একটু আমরা এক নজরে দেখার চেষ্টা করি। ইন্ট্রোডাকশন টু এক্সেল, অর্থাৎ এক্সেলের ইন্ট্রোডাকশনটা আমরা দেখার চেষ্টা করব, যে এক্সেলের যে ইন্টারফেসটা আছে, এই যে অনেক কিছু দেখা যাচ্ছে, এগুলো আসলে কি, কেন, কিভাবে কাজ করে। আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ওয়ার্কবুক অ্যান্ড আ ওয়ার্কশিট। ওয়ার্কবুক কি জিনিস, ওয়ার্কশিট কি জিনিস, এদের মধ্যে পার্থক্যটা কি আছে, এবং হচ্ছে একটা নতুন ওয়ার্কবুক আমি কিভাবে ওপেন করতে পারি, সেভ করতে পারি, ক্লোজ করতে পারি, একদম বেসিক কথাবার্তা। আর হচ্ছে কিছু বেসিক ডাটা এন্ট্রি অপারেশনস গুলো নিয়ে আমরা আলোচনা করব, কপি পেস্ট, অটোফিল, এগুলো মডিউল 1। তারপর আমরা আজকে মডিউল 2টা নিয়েও আলোচনা করব, সেখানে এখন যাচ্ছি না। আমরা মডিউল 1-এর একদম প্রথম যেই পার্টটা 1.1 যদি একটু দেখি, এক্সেলের ইন্টারফেসটা নিয়ে কথা বলবো, নেভিগেশনের পার্টটা নিয়ে আলোচনা করব। সো একদম শুরুতেই বেসিক কথা, সেল, কলাম, রো। সবাই একটু রেসপন্স করবেন চ্যাট বক্সে আমি যখনই যে প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা, সো দেখতেই পাচ্ছেন আমি একটা শিট ওপেন করেছি। শিট বলতে ধরেন যে ফর এক্সাম্পল আমি আমাদের বিভিন্ন কাজে আমরা কিন্তু এক্সেলকে ব্যবহার করি। এর মধ্যে অন্যতম একটা কাজ হলো হিসাব কিতাব করার জন্য, রাইট? যেমন সরলীকরণে আমরা হিসাব কিতাব এক্সেলের মাধ্যমেই করি, কারণ এত কিছু আসলে এত জন মিলে কোনো একটা খাতায় কিংবা কোনো একটা রেজিস্টার বুকে এন্ট্রি দেওয়া খুব কঠিন কাজ। বরং আমরা সেটাকে সাইমালটেনিয়াসলি আমাদের একটা এক্সেল শিটে একাধিক মানুষ ব্যবহার করতে পারতেছি। তাহলে এখান থেকে বেসিক যে বিষয়টা পাইলাম সেটা হচ্ছে যে এক্সেলের একটা ইউজ হচ্ছে হিসাব কিতাব করা, রাইট? সো ধরেন এই যে আমি একটা শিট দেখাচ্ছি, একটা রেজিস্টার এরকমই হয়, রাইট? সেখানে হয়তো সিরিয়াল থাকে, ডেট থাকে, কে করতেছে সেটা থাকতে পারে, কাজের বিবরণ থাকতে পারে, রাইট? সো বিভিন্ন হচ্ছে ডিটেইলস আমরা একটা রেজিস্টার বুকে নিয়ে আসি, তাই না? এই রেজিস্টার বুকটা যে আমরা নিয়ে আসি, এরকমই কিন্তু আমাদের এই এক্সেল শিটটাকে আমরা ব্যবহার করি। এবং এই যে দেখতে পাচ্ছেন এক একটা ঘর আছে, এই এক একটা ঘর হলো এক একটা সেল বা কোষ। যে আমরা যে মানুষ, আমরা জানি যে প্রত্যেকটা প্রাণী বা হচ্ছে প্রত্যেকটা বস্তু এক একটা কোষ দিয়ে, না প্রাণী কোষ দিয়ে গঠিত হয়, সরি। তো প্রত্যেকটা প্রাণী কোষ দিয়ে গঠিত হয়, তার মানে অনেকগুলো কোষ মিলে আমরা একটা প্রাণী পাই, রাইট? আমরা মানুষ, অনেক বিলিয়ন বিলিয়ন কোষ মিলে আমরা মানুষ, রাইট? ঠিক তেমনি দেখতে পাচ্ছি এখানে অগণিত সেল আছে, অগণিত অগণিত, আমি নিচে যেতেই থাকবো যেতেই থাকবো যেতেই থাকবো, অনেক 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 আছে, ঠিক আছে? সো এই যে এতগুলো সেল, এই বক্স,
এই সেলগুলোতেই মূলত আমরা আমাদের এই যে লেখালেখিগুলা করি। আমার হয়তো কোনো একটা অ্যামাউন্ট লেখা লাগবে, আমি হয়তো কোনো একটা ডাটা লেখা লাগবে, আমার নাম লেখা লাগবে, বা হোয়াট এভার আমি যা কিছু করব এই সেলগুলোতে করব। ঠিক আছে, একদম সহজ হিসাব এখানে। এবার আসি কলাম আর রো। যেহেতু মোটামুটি আমরা সবাই বড় হয়ে গেছি, বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব একটু কঠিন হয়ে যায়, সো আমরা সবাই বড় হয়ে গেছি, আমরা বুঝি কলাম রো কি। তারপরে একটু বলে দিই, এই যে আমরা একটু দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচের যে অংশটা, এই যে ধরেন এল নাম্বার আমি ক্লিক করলাম, এই পুরোটাকে বলা হচ্ছে একটা কলাম। এটা হচ্ছে এল কলাম, এটা হচ্ছে কে কলাম, এটা হচ্ছে কিউ কলাম, এটা হচ্ছে ডি কলাম। তার মানে এই যে আমরা অ্যালফাবেট দিয়ে যে ঘরগুলো পাইতেছি নিচের দিকে, এইটাকে বলতেছি কলাম। কি বলতেছি? কলাম। তাহলে আমি যদি একটু কোয়েশ্চেন করি যে আমি কোন কলামে আছি, সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলতে পারবো? আমি কোন কলামে আছি এই মুহূর্তে? সেরা, খুবই সহজ কথা। সো কলামটা নর্মালি আমরা ভার্টিক্যালি পেয়ে থাকি। আর এরপরই আসে রো। রোটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে 1 2 3 4 5 6 এরকম করে নাম্বারগুলো আছে। এই নাম্বারটা হইল মূলত রো এর নাম্বার। আমরা এই মুহূর্তে 4 নাম্বার রো নিয়ে আলোচনা করতেছি, যে ইন্ট্রোডিউসিং সেল কলাম রো, রাইট? 4 নাম্বার রো নিয়ে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, আমার একটু বলেন তো দেখি, আমরা জুম ইন জুম আউটটা কত নাম্বার রোতে গেলে শিখতে পারবো? সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানান তো। জুম ইন জুম আউট কত নাম্বার রোতে গেলে আমরা শিখতে পারবো? আরে ব্রিলিয়ান্ট! তাহলে আমরা সবাই মোটামুটি বুঝে ফেলছি যে রো কি আর কলাম কি। সো একদম প্রথম পার্টটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এই পার্টটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছি কিনা সবাই একটু আমাকে জানাবেন প্লিজ। সেল, কলাম, রো সবাই কি ক্লিয়ার হতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই, নুসরাত আপু। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী যেই পার্টটা, ওভারভিউ অফ দ্য এক্সেল উইন্ডো। এই যে এক্সেলের উইন্ডোটা আছে আমরা দেখতে পাচ্ছি, এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে আসতেছে রিবন। আচ্ছা, রিবনটা কি জিনিস, রাইট? রিবনটা এই যে উপরে দেখতে পাচ্ছেন না, সবুজ রঙের একটা অংশ আছে, সবুজ রঙের একটা অংশ আছে, এবং এর নিচে এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র এই অংশটা আছে, শেয়ার। এই পুরো পার্টটা হচ্ছে আমার রিবন। আমি আবারও বলছি, সবুজ অংশটা থেকে শুরু করে এই যে ফাইল পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমার রিবন। সবাই কি রিবনটা বুঝতে পেরেছি? এই রিবনের আন্ডারে আমরা ট্যাব পাই। কি পাই? ট্যাব পাই। ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, হেল্প, এগুলো হচ্ছে এক একটা ট্যাব রিবনের আন্ডারে। এটা হচ্ছে আমার রিবন, আর রিবনের আন্ডারে হচ্ছে আমি ট্যাব পেলাম। আমাকে একটু বলেন তো এখানে কয়টা ট্যাব আছে টোটাল? স্ক্রিনে এখানে কয়টা ট্যাব দেখতে পাচ্ছি আমরা? সবাই একটু জানাই। ওকে, 11টা ট্যাব দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো ট্যাব কোথায় থাকে? ট্যাব কোথায় থাকে? রিবনের আন্ডারে। আবু হুরায়রা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইবার আসেন, ট্যাবের আন্ডারে কি থাকে? ট্যাবের আন্ডারে টুলবার থাকে। বাট এটা ট্যাবের আন্ডারে বলা যায় না, টুলবার আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। এই যে রিবনের নিচ থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে আমার টুলবার। এই যে বিভিন্ন কিছু দেখতে পাইতেছেন না, কাট, কপি, মার্জ, সেন্টার, এই হাবিজাবি, এইটা হচ্ছে আমার টুলবার। বুঝা গেল আমার কথা? সবাই কি টুলবারটা বুঝতে পারছি? ব্রিলিয়ান্ট, তাহলে টুলবার বুঝলাম। এবার আসেন, টুলবারের ভিতরে থাকে গ্রুপস। টুলবারের ভিতরে কি থাকে? গ্রুপস থাকে। দেখেন মজার জিনিস, এই যে
পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্টার, এই যে একটা লাইন টানা আছে এখানে, তার মানে এই যে এরা এদের থেকে আলাদা। এখানে আমি ক্যালিব্রি 16 এগুলো দেখতে পাচ্ছি না, এইটা আবার দেখেন এই যে এখানে একটা লাইন টানা, এটা আলাদা, আবার এই যে এখানে একটা লাইন টানা, এগুলো আলাদা, আবার লাইন টানা। তার মানে এই যে এখানে লাইন টেনে টেনে যে আলাদা করা হয়েছে, এগুলো হলো মূলত এক একটা গ্রুপ। কি বলে এগুলোকে ভাই? গ্রুপ বলে। গ্রুপগুলোতে আমরা বিভিন্ন ধরনের টুলস পাই এবং এই গ্রুপগুলোর এক একটা নাম আছে। যেমন এই যে এইটার একটা নাম আছে ক্লিপবোর্ড, তারপরে এই গ্রুপটার নাম হচ্ছে ফন্ট, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট, এই গ্রুপটার নাম হচ্ছে নাম্বার। এরকম করে আমরা প্রত্যেকটা গ্রুপের নাম পাচ্ছি, স্টাইল, সেলস, এডিটিং, রাইট? এখন আমি যদি একটু প্রশ্ন করি আপনাদের কাছে যে ফরম্যাটটা কোন গ্রুপের আন্ডারে টুল হিসেবে আছে? ফরম্যাট কোন গ্রুপের আন্ডারে টুল হিসেবে আছে? সেলস, এক্স্যাক্টলি। সো এরকম আমরা গ্রুপগুলোর ভিতরে টুলস পাই। এরকম এরকম আরো আছে, ইনসার্টে যদি যাই এরকম আরো গ্রুপ আছে, ড্রতে যদি যাই এখানেও আমরা হচ্ছে 4টা গ্রুপ দেখতে পাচ্ছি। সবগুলোতেই আমার গ্রুপ আছে আর গ্রুপের ভিতরে টুলস আছে। তাহলে আমি যদি এই পার্টটা একটু সামারাইজ করি তাহলে কি দাঁড়ায় ভাই? প্রথমেই দেখতে পাচ্ছি রিবন, একদম উপরের অংশটা এবং এই যে ট্যাবের নামগুলা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে রিবন। রিবনের আন্ডারে থাকে ট্যাবস বা ট্যাবের নামগুলো আমরা দেখতে পাই, সেখানে ক্লিক করলে ওই ট্যাবে আমি চলে যেতে পারতেছি। এবার আমরা ওই ট্যাবের ভিতরে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমরা টুল বারে পাই। কোথায় পাই? টুল বারে পাই। এই টুল বারের ভিতরে আমরা হচ্ছে গ্রুপস পাই। এই যেমন একটা গ্রুপ, এটা গ্রুপ, গ্রুপগুলোর নামও আছে আর গ্রুপগুলোর ভিতরে আমরা আমাদের ব্যবহারের জন্য টুলসগুলো পেয়ে থাকি। এখন আসেন, আমার তো অনেক টুলস, তাই না? অনেক টুলস, টুলসের অভাব নাই ভাই, মানে অনেক টুলস আছে। কিন্তু কিছু কিছু টুলস কিন্তু থাকে যেই টুলসগুলা আমার সব সময় লাগে বা রেগুলার লাগে। তখন কি আমি বারবার ওইখানে যায়া কাজটা করতে পারবো, কোনো সমস্যা নাই। এই কাজটাকে একটু ইজি করার জন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবার ব্যবহার করতে পারি। এই যে এটা যেমন একটা টুলবার ছিল না, এই পুরোটা যেমন একটা টুলবার, ঠিক তেমনি একটা কুইক অ্যাক্সেস টুলবার আছে। কুইক অ্যাক্সেস টুলবারটা কেন? খেয়াল করেন, আপনি হোমে আছেন, হোমে থাকা অবস্থায় আপনি হচ্ছে ধরেন এই যে ফন্টের নামটা পাইতেছেন যে কোন ফন্ট আপনি রাখবেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন ধরেন ইনসার্ট ট্যাবে চলে গেছেন, ইনসার্ট ট্যাব থেকে আপনি ইম্পর্টেন্ট কোনো একটা কাজ করতেছেন, কিন্তু আপনার এখন এই মুহূর্তে ফন্টটা একটু চেঞ্জ করা দরকার। তাহলে আপনার কি করা লাগতেছে? আবার হোম ট্যাবে যাওয়া লাগতেছে, গিয়ে তারপর হচ্ছে আপনার ফন্টটা চেঞ্জ করা লাগতেছে। কিন্তু যদি এরকম হয় আপনার একটা কুইক অ্যাক্সেস টুলবারে ফন্টের অপশনটা যদি আপনি নিয়ে রাখতে পারেন, ঠিক যেমনটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারের যে অপশনটা, আমি হোমের ফন্ট গ্রুপ থেকে ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি। আবার এই যে এই অংশটাকেই মূলত বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। দেখতে পাচ্ছেন সরলীকরণ বেসিক এক্সেল কোর্স, এটা হচ্ছে নাম, এই ওয়ার্কবুকটার নাম এটা, এবং এটার বাম পাশের এই অংশটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। দেখেন আমি যদি ইনসার্টে যাই, ড্রতে যাই, যেখানেই যাই না কেন এরা চেঞ্জ হচ্ছে না, এবং এইটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবং অলমোস্ট সবগুলো টুলকেই আপনি এই টুল বারে নিয়ে আসতে পারবেন, কুইক অ্যাক্সেস টুল বারে নিয়ে আসতে পারবেন। তো আমি যেটা বলতেছিলাম, আমার হয়তো এই যে এইটাকে আমার নেয়া লাগতে পারে, রাইট? আমি তখন কিভাবে করব? বা এই যে আমার কালারটাকে নেয়া লাগতে পারে, তো আমি কি করব? আমি কালারটাকে আমার কুইক অ্যাক্সেস টুল বারে নিয়ে যাব। বা আমার হয়তো প্রতিনিয়ত পার্সেন্টেজ ব্যবহার করা লাগে, তাহলে আমি পার্সেন্টেজটাকে কুইক অ্যাক্সেস টুল বারে নিয়ে যাব। এখন প্রশ্ন আসে যে কিভাবে নিব? একটু খেয়াল করেন, ধরেন আমার পার্সেন্টেজটাকে নেওয়া লাগবে, আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। আমি আবারও বলতেছি, যে টুলটাকে আমি কুইক অ্যাক্সেস টুলবারে নিতে চাই সেই টুলের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে এই যে একটা অপশন চলে আসছে, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। দেখেন এই যে চলে আসছে আমার এখানে, খেয়াল করছেন চেঞ্জটা? ধরেন আমি আবার হচ্ছে আরেকটাকে নিতে চাই, ধরেন বোল্ড টুলটাকে নিতে চাই, তাহলে আমি আবারও কি করব? বোল্ড টুলটাতে এসে
রাইট বাটন ক্লিক করব এবং অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব, অটোমেটিক এই যে এখানে চলে আসছে বোল্ড। সো এইভাবে আমি আমার কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমি যেই কাজ করতেছি সেই কাজে যেই টুল সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেই টুলগুলোকে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে পারি। আবার এখান থেকে আমি কিন্তু বাদও দিতে পারি। কিভাবে? এই যে টুলটা আমার ধরেন আর লাগতেছে না, আমি এখানে আবার রাইট ক্লিক করব, রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, ক্লিক করলাম, চলে গেল। আমার এইটাকেও লাগতেছে না, রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, চলে গেল। সো এইভাবে আমি কিন্তু আমার কুইক অ্যাক্সেস টুলবারটাকে সাজায় নিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। এই পার্টটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছি? থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব ফর্মুলা বার আর নেম বক্স নিয়ে। একদম সহজ কথা। ফর্মুলা বার কি জিনিস দেখেন, আমি এখানে ধরেন লিখলাম সরলীকরণ। কি লিখলাম ভাই? সরলীকরণ। এই যে সরলীকরণ লিখলাম, এই সেম লেখাটা দেখেন বলে এই যে এখানে আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানেও কিন্তু চলে আসছে। আমার কলামের এবিসিডির যে নামগুলো আছে এর উপরে এই যে একটা সাদা অংশ, এটাকেই বলা হচ্ছে মূলত ফর্মুলা বার। এবং এই ফর্মুলা বারে আমার সিলেক্টেড সেল মানে কি, আমি এই যে সিলেক্ট করলাম, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এটাকে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে যাচ্ছে, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমার সিলেক্টেড সেলটাতে যেই কন্টেন্ট আছে, ফর এক্সাম্পল এই যে এখানে সরলীকরণ আছে, আমি এই যে ফর্মুলা বার, এই যে এখানে আমি মাউসটা রাখলেও কিন্তু আমার নামটা চলে আসে, এই যে দেখতে পাচ্ছেন ফর্মুলা বার। কথাটা কি সবাই দেখতে পাচ্ছেন? মেবি আপনারা দেখতে পাচ্ছেন না, হোয়াটএভার, সমস্যা নাই। এই সাদা অংশটা হচ্ছে মূলত ফর্মুলা বার। এবার আসি নেম বক্স কি জিনিস। দেখেন আমি তো প্রত্যেকটা সেলে এক একটা ইনফরমেশন বা এক একটা ডেটা ইনপুট দিচ্ছি, তাহলে আমার জন্য কি সহজ হয় না যদি আমি একটা সেলের নাম দিয়ে দিতে পারি, যে এই সেলের একটা নাম থাকবে, এই সেলের একটা নাম থাকবে, এই সেলের একটা নাম থাকবে। তাহলে যখন আমার হাজার হাজার ডাটা থাকতে পারে, ধরেন আমি এটার কথাই বলি, হ্যাঁ, ধরেন এখানে কোনো একটা জায়গায় ভুল আছে, কোনো একটা জায়গায় ভুল আছে। ফর এক্সাম্পল এই যে এখানে 0 দেওয়া, মেডিকেল রিপোর্ট কালেক্ট করছে, পেমেন্ট 0 দেওয়া, এটা কি আসলে 0 হওয়া উচিত না? তাহলে এখন কথা হচ্ছে যে ধরেন আমার বস আমাকে ফোন দিয়ে বললো যে আবু বকর তুমি তো হচ্ছে পেমেন্টটা 0 দেওয়া, রিপ্রেজেন্টেটিভ শাওন যে ছিল ওর ওইখানে মেডিকেল রিপোর্ট কালেকশন করছিল, 0 দেওয়া পেমেন্ট, এটা একটু চেঞ্জ করো। এখন ধরেন এত এত ডাটার মধ্য থেকে আমি কখন খুঁজবো যে শাওন কাজ করছে মেডিকেল রিপোর্ট কালেকশন, ওইটার পেমেন্ট 0 দেওয়া? তারপরে খুঁজে পাওয়া কি কঠিন হয়ে যাবে। রেদার আমাকে যদি বলে দেওয়া যেত যে এই সেলটা, ধরেন এই সেলের নাম দিলাম আমি কুদ্দুস, যদি আমাকে বলে দেয় যে কুদ্দুস সেলে 0 দেওয়া, তুমি ওইটারে 500 বানায় দাও, কারণ ওটার পেমেন্ট 500 ছিল, তাহলে আমার জন্য কিন্তু সহজ হয়ে গেল, তাই না? ঠিক তেমনি আমি কুদ্দুস না বইলা এখানে আমার প্রত্যেকটা সেলের জন্য ইউনিক এক একটা নাম ব্যবহার করি এবং ওই নামটা শো করে নেম বক্সে। নামটা শো করে কোথায়? নেম বক্সে। আর নেম বক্স হইল ফর্মুলা বারের বামে এই যে একটা ছোট্ট সাদা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নেম বক্স। দেখেন নেম বক্সে লেখা M9। আমি যদি একটু চেঞ্জ করি আমার সিলেকশনটা, দেখেন N9। আমি যদি একটু নিচে আসি N10, তার মানে প্রত্যেকটা সেলে দেখেন আমি প্রত্যেকটা সেলে ক্লিক করতেছি, নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমার প্রত্যেকটা সেলের এক একটা ইউনিক নাম আছে, ইউনিক নাম আছে। সবাই কি বুঝতে পারছি এই অংশটা? এবার বলি নামটা তাহলে কেমনে আসলে দেয়। নামটা দেয়া খুবই সহজ। আমার সেলটা কোন কলামে আছে? ও কলামে আছে। কোন কলামে আছে? ও কলামে আছে। কোন রোতে আছে? 10 নম্বর রোতে আছে। কয় নম্বর রোতে আছে? 10 নম্বর রোতে আছে। তাহলে নিয়ম হচ্ছে আমার এই কলামের নাম আর রো এর নাম্বার,
এই দুইটাকে মিলায়ে আমি হচ্ছে এই সেলের নাম দিব। তাহলে বলেন তো এই সেলের নামটা কিভাবে আসলো? ও ও আর এদিক থেকে হচ্ছে 10, তাহলে কি আসবে? O10। এখান থেকে দেখা বললেন না কিন্তু, এখান থেকে দেখা বললে কিন্তু ভুল হবে, কারণ এখানে সঠিকটা দেওয়া নাই। এই যে ক্রসটা যেখানে এসে মিলিত হয়েছে, এটা হচ্ছে O10 সেল। এই যে দেখেন সিলেক্ট করছি, নামটা কিন্তু আইসা পড়ছে O10 সেল। তাহলে আমাকে বলেন তো এখন যে সেলটা সিলেক্ট করছি এই সেলের নামটা কি? এখন যেই সেলটা আমি সিলেক্ট করেছি এই সেলের নামটা কি? ব্রিলিয়েন্ট রিসালাত ভাই, থ্যাংক ইউ। J14 কেমনে? এই যে কলামের হচ্ছে আমার জে আর রো এর ছিল 14, তাহলে J14 পেয়ে গেলাম আমরা। সুন্দর। তাহলে আমার এই অংশটাতে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। সবাই কি ক্লিয়ার হতে পেরেছি? সুন্দর। এবার আসেন হাউ টু জুম ইন জুম আউট। এটা খুবই সহজ কথা। ধরেন আমার কাছে আমার বস চাইলো যে এই যে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো একটা স্ক্রিনশট নিয়ে দাও। এখন অনেকগুলো ডাটা, আমি তো স্ক্রিনশট নিতে পারতেছি না, তো আমি কি করতে পারি খুব ইজিলি এটার একটু জুম আউট করে এবার কিন্তু খুব ইজিলি আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারতেছি, রাইট? এখন তাহলে আপনি জুম ইন জুম আউটটা কেমনে করবেন? একদম সহজ কাজ। এই যে দেখেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন আশা করি, এই যে প্লাস মাইনাস 100% দেয়া আছে। এই প্লাসে ক্লিক করলে পার্সেন্ট বাড়তে থাকবে, তার মানে জুম হতে থাকবে, জুম হতে থাকবে। পার্সেন্ট বাড়তে থাকা মানে জুম হতে থাকবে। আবার মাইনাসে ক্লিক করতেছি, জুম আউট হতে থাকবে। সো আমরা এইভাবে আমাদের এক্সেল শিটটাকে জুম ইন জুম আউট করতে পারি। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে কি বারবার আমার এখানে যায় হচ্ছে ক্লিক করে করে জুম ইন জুম আউট করা লাগবে? না, এটা আরেকটা ইজি শর্টকাট হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আমরা করে ফেলতে পারি। কিবোর্ডের কন্ট্রোল বাটনটা ক্লিক করলাম, এই যে আমি কন্ট্রোল বাটনটা ক্লিক করছি, ক্লিক করে এবার আমি স্ক্রল করলাম, স্ক্রল করলাম। দেখেন স্ক্রল ডাউন করলে জুম আউট হবে, আর স্ক্রল আপ করলে আমার জুম ইন হবে। বুঝা গেল আমার কথা? জুম ইন আর জুম আউটটা কিভাবে করব? সবাই কি ক্লিয়ার হতে পেরেছি? থ্যাংক ইউ মাসুম ভাই। আমাদের মডিউল 1.1 ডান। পুরো 1.1-এ কারোর কোনো প্রশ্ন আছে? কেউ কি আনমিউট করে কোনো কথা বলতে চান, কোনো প্রশ্ন করতে চান? অথবা ক্লিয়ার হলেও আমাকে একটু জানান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমরা আমাদের মডিউল 1.2-তে চলে যাচ্ছি। এখানে আমরা আলোচনা করব ওয়ার্কবুক আর ওয়ার্কশিট নিয়ে, ওয়ার্কবুক আর ওয়ার্কশিট নিয়ে, ঠিক আছে? একদম সহজ কথা, একটু আগেই যেটা বলতেছিলাম, প্রথমে আমরা ওয়ার্কশিটটা নিয়ে একটু আলোচনা করব। সো একদম সহজ। এই যে দেখেন এখানে আমার একটা ডেটা আছে না, তো আমি নর্মালি যখন রেজিস্টার বুকে আমার কোনো এরকম ইনফরমেশন বা এরকম ডেটাগুলো আমি লিখি তখন কি হয়, একটা পৃষ্ঠা শেষ হয়ে যায় না, বা একটা পৃষ্ঠা শেষ না হোক। ফর এক্সাম্পল এইখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছি এগুলো দেখতে পাচ্ছি সবগুলাই এপ্রিল মাসের, সবগুলাই কি এপ্রিল মাসের। এখন আমি কি চাইলে এরকম করতে পারি না যে এপ্রিল মাসেরটা এই পৃষ্ঠায় করছি, আমি মে মাসেরটা আরেকটা পৃষ্ঠায় করতে চাই, জুন মাসেরটা আরেকটা পৃষ্ঠায় করতে চাই? এর তো রেজিস্টার এরকম পৃষ্ঠা আছে, তাই না? ঠিক তেমনি আমার এক্সেলেও পৃষ্ঠা আছে। এই যে দেখেন আমি যে একটু পরপর এই যে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা যাচ্ছি, এগুলোই হচ্ছে এক একটা পৃষ্ঠা। বুঝা গেল আমার কথা? এগুলোই হচ্ছে এক একটা পৃষ্ঠা। এক এক পৃষ্ঠা আমি আপনাদের এক এক মডিউল রাখছি। কোনো কোনো পৃষ্ঠায় মডিউলের প্র্যাকটিস রাখছি, কোনো কোনো পৃষ্ঠায় আপনাদের প্র্যাকটিস টাস্ক রাখছি, তাই না? সো এই যে পৃষ্ঠাগুলা এগুলাই হচ্ছে এক একটা ওয়ার্কশিট, যেখানে অনেকগুলো সেল নিয়ে একটা পেজ আপনি পাবেন, এবং সেই পেজটা অনেক বড় হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এই প্রত্যেকটা পৃষ্ঠাকে বলা হচ্ছে এক একটা ওয়ার্কশিট। সবাই কি ওয়ার্কশিটটা ক্লিয়ার হইতে পারছি? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে ভাই রেজিস্টার বুকে তো আমরা এরকম পাই যে 300 পৃষ্ঠার রেজিস্টার আছে, 600 পৃষ্ঠার রেজিস্টার থাকতে পারে, বা 100 পৃষ্ঠার রেজিস্টার থাকতে পারে। এক্সেলে কয়টা পৃষ্ঠা আছে? এক্সেলে আসলে
হাজার হাজার পৃষ্ঠা আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নাই। বাই ডিফল্ট এক্সেলে একটা পৃষ্ঠা দেওয়া থাকে, বাই ডিফল্ট এক্সেলে একটা পৃষ্ঠা দেওয়া থাকে। এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পৃষ্ঠা বাড়াইতে পারবেন, আবার পৃষ্ঠা কাইটেও দিতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কিভাবে আমি করব, প্রথমেই আমরা একটু দেখব হাউ টু রিনেম, অ্যাড, ডিলিট অ্যান্ড মুভ ওয়ার্কশিটস। খেয়াল করেন, আমি প্রথমে অ্যাড শিখি যে কিভাবে একটা ওয়ার্কশিট যুক্ত করতে হয়। দেখেন বলে নিচে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাতে আপনি মাউস রাখলেই লেখা আসবে যে নিউ শিট। নিউ শিট মানেই নতুন পৃষ্ঠা, নিউ শিট মানেই নতুন পৃষ্ঠা। দেখেন আমি যে ক্লিক করলাম, সরি এই যে ক্লিক করলাম, আমার নতুন পৃষ্ঠা চলে আসছে, ক্লিক করলাম, নতুন পৃষ্ঠা চলে আসছে। আবার একটু যদি খেয়াল করেন, আমি ছিলাম মডিউল 1.2 তে, এরপর আছে প্র্যাকটিস 1.2। আমি যখনই এই প্লাস সাইনটাতে ক্লিক করলাম, দেখেন এই যে মাঝখানে শিট 2 নামে একটা নতুন পৃষ্ঠা এসে পড়ছে। তাহলে কিভাবে অ্যাড করতে হয় সেটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার দেখি রিনেম করতে চাই, তাহলে রিনেম করতে চাই, ধরেন এটার নাম দিলাম আমরা এক্সাম্পল শিট। আমরা একটু দেখলাম এক্সাম্পল দিয়ে যে নতুন পৃষ্ঠা কেমনে অ্যাড করতে হয়, ঠিক আছে। এরপর বলতেছে মুভ কেমনে করি বা ডিলিট কেমনে করি। আগে মুভটা দেখে নেই। মুভ মানে কি, আপনার নর্মালি কি হয় যে আমাদের পৃষ্ঠা 1 এর পর 2, 3, 4 একটা সিরিয়াল মেনটেন করি, স্বাভাবিকভাবেই এপ্রিলের পর মে, তারপর জুন, এরকম হবে, তাই না? যেমন এখানে মডিউল 1, মডিউল 1.1, এরপর 1.2, 1.3, এভাবেই তো যাবে। কিন্তু ধরেন যদি এরকম থাকতো যে 1.3 পরে আছে 1.2, তাহলে এটা তো মিললো না। 1.2 আগে, 1.3 পরে থাকার কথা, তাহলে আমার তো এটা একটু চেঞ্জ করে ফেলা লাগবে, পৃষ্ঠাটা এটাকে আগে নিয়ে আসা লাগবে। একদম সহজ কাজ, আপনি এটাকে মাউসে ক্লিক করে ধরে রাখবেন, ধরে যেখানে বসাইতে চান সেখানে নিয়ে আসবেন, তাহলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি এটাকে চাচ্ছি এখানে বসাই দিতে, আমার কিন্তু হয়ে গেল। আবার আমি যদি এটাকে ডানে নিতে চাই, এখানে এনে ছেড়ে দিলে আমার এটা ডানে চলে আসবে। আবার আমি যদি বামে নিতে চাই, বামে নিয়ে আসতে পারলাম। সো এটা আমি খুব ইজিলি কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এবং এটাকে আমরা ডিলিটও করতে পারবো, একটা পৃষ্ঠাকে আমরা ডিলিটও করে দিতে পারবো। কিভাবে ডিলিট করতে পারবো, আমরা যে পৃষ্ঠাটাকে ডিলিট করতে চাই সেই পৃষ্ঠার উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে আমার এই অপশনগুলো চলে আসবে। আমি একটা পৃষ্ঠাকে অনেক কিছু করতে পারি। একটা পৃষ্ঠাকে ইনসার্ট ক্লিক করা মানে আরেকটা পৃষ্ঠা এখানে যুক্ত হয়ে যাবে, ডিলিট করা মানে ডিলিট হয়ে যাবে, রিনেম করতে পারবো, মুভ বা কপি করতে পারবো, ভিউ কোড, আরো অনেক কিছু করতে পারবো, হাইডও করতে পারবো। তাহলে আমরা যদি ডিলিটটা করতে চাই, এই যে ডিলিট ক্লিক করলে আমার শিটটা ডিলিট হয়ে গেছে। দেখেন এক্সাম্পল শিটটা এখানে আর নাই। সো কিভাবে একটা এক্সেল ফাইলে আমরা ওয়ার্কশিট অ্যাড করি, রিনেম করি, মুভ করি, ডিলিট করি, এটা কি বুঝতে পারছি আমরা সবাই? সবাই কি বুঝতে পারছি? ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন, আমাদের রেজিস্টারে ঠিক যেমন অনেকগুলো পৃষ্ঠা নিয়ে রেজিস্টার বইটা তৈরি হয়, ঠিক তেমনি আমার অনেকগুলো শিট নিয়ে, আমার অনেকগুলো ওয়ার্কশিট নিয়ে একটা ওয়ার্কবুক তৈরি হয়। আমি আবারও বলছি, একটা ওয়ার্কবুক একটা বা একাধিক ওয়ার্কশিট নিয়ে তৈরি হয়। ওই যে বলছিলাম একটা এক্সেল ফাইলে বাই ডিফল্ট একটা পৃষ্ঠা থাকে, ওই একটা পৃষ্ঠা নিয়েই তাইলে ওইটা একটা ওয়ার্কবুক। আরো পৃষ্ঠা অ্যাড করলাম, সমস্যা নাই, একটা বা একাধিক ওয়ার্কশিট নিয়ে মূলত আমার একটা ওয়ার্কবুক তৈরি হয়। যেমন এই যে এটা আমার একটা ওয়ার্কবুক, ওয়ার্কবুকের নামও আছে, এই যে দেখেন উপরে একদম উপরে নামটা আছে, দেখতে পাচ্ছেন, সরলীকরণ বেসিক এক্সেল কোর্স। এটা হচ্ছে আমার ওয়ার্কবুকের নাম। আর এই যেগুলো হচ্ছে ওয়ার্কবুকের ভিতরের পৃষ্ঠাগুলার নাম বা ওয়ার্কশিট গুলার নাম। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হইতে পারছি? থ্যাংক ইউ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, চলেন একটা নিউ ওয়ার্কবুক ওপেন করব। আমি তো এটা ওপেন করেই রাখছিলাম, তো এবার আপনাদেরকে একটু নতুন একটা ওয়ার্কবুক ওপেন করে দেখাতে চাই। আমাকে একটু সময় দিবেন, আমি স্ক্রিনটা এন্টায়ার স্ক্রিন করে নেই।
ওকে, আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন প্রপারলি। আমরা কি করব, একদম শুরুতেই যে স্টার্ট মেনুটাতে চলে যাব। স্টার্ট মেনুটাতে গিয়ে এক্সেল আমার এখানে অলরেডি আছে, আপনার যদি সামনে না থাকে আপনি এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন, যদি আপনার পিসি বা ল্যাপটপে এটা ইনস্টল করা থাকে। এরপর আপনি ওপেন অপশনটাতে ক্লিক করলে আপনার একটা এরকম ইন্টারফেস সামনে আসবে। যখনই আপনি এক্সেলের সফটওয়্যারটা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। একটু যদি খেয়াল করেন এখানে অলরেডি বিভিন্ন ধরনের টেমপ্লেট দেয়া আছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এঙ্গেজমেন্ট, বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। নর্মালি আমরা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তার মানে আমি একটা খালি রেজিস্টার বই খুলতে চাই যেটাতে আমি এবার পৃষ্ঠার পর পৃষ্ঠা কাজ করব। তাহলে আমি হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে এরকম আসলো। আচ্ছা, অনেক সময় এরকম হয় না, স্কুলের হাজিরা খাতা কি ব্ল্যাঙ্ক থাকে? স্কুলের হাজিরা খাতায় অনেক সময় উপরে নাম্বারগুলো লেখা থাকে না, তারিখগুলো লেখা থাকে না, বিভিন্ন কলামের নামগুলো অলরেডি দেয়া থাকে না। তাহলে ওইটা হচ্ছে একটা টেমপ্লেট, আর এটা ধরেন যে পুরো একদম ব্ল্যাঙ্ক একটা রেজিস্টার বই। এবং দেখেন এই যে একটা শীট এখানে আছে, তার মানে এই যে আমি একটা বই খুললাম, এই বইয়ে একটা পৃষ্ঠা আছে। এবার আমি ধরেন আরেকটা পৃষ্ঠা বাড়াবো, আরো একটা পৃষ্ঠা, আরো একটা পৃষ্ঠা, আরো একটা পৃষ্ঠা, এরকম করে আমি আমার পৃষ্ঠা চাইলে অ্যাড করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী এদের নামগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এপ্রিলের জন্য এই পৃষ্ঠায় কাজ করব, তারপর হচ্ছে মেয়ের জন্য এই পৃষ্ঠায় কাজ করব, তারপর হচ্ছে জুনের জন্য এই পৃষ্ঠায় কাজ করব, এরকম করে ধরেন আমি কাজ করতেছি। তাহলে কি হচ্ছে, আমি আমার একটা ওয়ার্কবুকে একাধিক ওয়ার্কশিট ওপেন করে আমার কাজগুলো করতে পারতেছি। তাহলে কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা সবাই বুঝতে পারছি। এবার একটু দেখি সেভ কিভাবে করব। খুবই সহজ। আমি আমার এই যে নতুন যে ওয়ার্কবুকটা ওপেন করছিলাম সেই ওয়ার্কবুকটাতে একদম বামে কর্নারে ফাইল অপশনটা আছে, সবাই কি দেখতে পাচ্ছি? একদম উপরে বামে কর্নারে ফাইল অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে সেভ বা সেভ অ্যাজ এটাতে ক্লিক করলেই হবে। এরপর আপনি কোথায় সেভ করতে চান, আমি আবারও বলতেছি, আমরা ফাইলে ক্লিক করব, তারপর সেভ বা সেভ অ্যাজে ক্লিক করব। এরপর কোথায় আপনি সেভ করতে চান সেটা আপনি একটু সিলেক্ট করে দিবেন। ধরেন আমি ব্রাউজ করে সিলেক্ট করে দিতে চাচ্ছি যে আমি কোথায় সেভ করতে চাই। ব্রাউজে ক্লিক করলে আমার অপশনগুলো চলে আসবে যে আমি কোথায় সেভ করতে চাই। ফর এক্সাম্পল আমি ডেস্কটপে সেভ করতে চাই, দেখতে পাচ্ছি এই যে ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে সেভ করতে চাই। এরপর সেভ করার সময় আমি অবশ্যই নামটা কিন্তু দিয়ে দিব, না কিন্তু আমি হারাই ফেলতে পারি, কারণ ও তো একটা বাই ডিফল্ট নাম দিছে বুক 2, কিন্তু আমার হয়তো এটা নাম দিতে পারি আমি, ধরেন আমি এখানে আপনাদের জন্য নাম দিলাম এক্সাম্পল ওয়ার্কবুক, এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তাহলে এক্সাম্পল ওয়ার্কবুক এটার নাম দিলাম। এখন কথা হচ্ছে আমরা এক্সেল ফাইলটাকে সাধারণত এই যে সেভ অ্যাজ টাইপ বিভিন্নভাবে সেভ করা যায়। আমরা সাধারণত এক্সেল ওয়ার্কবুক টাইপেই সেভ করে থাকি। আমি আবারও বলতেছি, ফাইলের নাম দিলাম, তার আগে আমি সিলেক্ট করে দিছি যে কোথায় সেভ করতে চাই, তারপর দিলাম ফাইলের কি নামে সেভ করতে চাই এবং ফাইলের টাইপটা কেমন হবে সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি, এবং এটা বাই ডিফল্ট এক্সেল ওয়ার্কবুক হিসেবে থাকে। আমরা যদি চাই বিভিন্ন ফরম্যাটে এটাকে কিন্তু সেভ করতে পারি। যেমন আমাদের অনেক সময় পিডিএফ প্রয়োজন হয়, আমাদের ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টগুলোতে মিডের মার্ক দেয় না টিচাররা? মিডের মার্ক কি ওনারা এক্সেল শিট ধরা দেয় না, ইউজুয়ালি আমাদেরকে পিডিএফ দিয়ে দেয়। তো পিডিএফটা কেমনে করে? পিডিএফটা এই যে সেভ করার সময় পিডিএফ অপশনটাতে ক্লিক করে মূলত পিডিএফ বানায়, তারপর আমাদের সাথে শেয়ার করে। যখন যেরকম ভাবে প্রয়োজন হবে আমরা তখন সেই অনুযায়ী সেভ করব। তাহলে আমি আপাতত আর কোন দিকে যাচ্ছি না, পিডিএফ করা লাগতেছে না আমার, আমি আপাতত এক্সেল ওয়ার্কবুক বাই ডিফল্ট যেই টাইপে আছে সেই টাইপেই সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার কিন্তু এটাকে আমি খুব ইজিলি আমার ডেস্কটপে পেয়ে যাব। এই যে দেখেন এক্সাম্পল ওয়ার্কবুক, দেখতে পাচ্ছেন একদম উপর থেকে
প্রথম কলামের দ্বিতীয়টা এক্সাম্পল ওয়ার্কবুক, কারণ আমি ডেস্কটপে সেভ করছিলাম। তো আমার কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের একটা ওয়ার্কবুক ওপেন করে সেই ওয়ার্কবুকটা সেভ করে ফেলতে পারি। তাহলে আপাতত আমাদের এই নতুন ওয়ার্কবুকটা আর লাগতেছে না। আমাদের এই যে ফাইলটা আমরা হচ্ছে উপরে ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ করে দিতে পারলাম। আর হচ্ছে ওপেন কেমনে করতে হয়, ডাবল ক্লিক করে আমরা ওই ফাইলটাতে ওপেন করে ফেলতে পারি। সো ক্লোজিং অ্যান্ড রিওপেনিং অফ ফাইল, এই পার্টটা আমরা সবাই ক্লিয়ার হতে পারছি। আমাকে একটু বলেন তো সবাই কি বুঝতে পারছেন কিনা। মডিউল 1.3-তে আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক এক্সেল অপারেশনস, অর্থাৎ এক্সেলের বেসিক যে অপারেশনগুলো আমরা করে থাকি সাধারণত সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। যেমন ডাটা এন্ট্রি দেওয়া, যেমন ওই যে আমি বলছিলাম যে আমি আমার নামটা হয়তো লিখতে পারি যে আবু বক্কর, আমার আইডিটা হয়তো লিখতে পারি 242105। হ্যাঁ, সো আমি বিভিন্নভাবে আমার যে ডেটা আছে সেই ডেটাগুলো আমার এক্সেলের সেলগুলোতে এন্ট্রি দিতে পারি। দুইটাই দেখাইলাম, নাম্বারও টেক্সটও, দুই ধরনের ডেটাই আমরা ইনপুট দিতে পারতেছি। এবার আসি, একটা সেলকে আমি এডিট করতে চাই, একটা সেল এডিট করতে চাই। ফর এক্সাম্পল আমার নাম লিখলাম আবু বক্কর, একজন লিখলো। এখন আমার নামের বানান হলো BOKKAR। এই সবাই দেখতে পাচ্ছেন তো, রাইট? দেখা যায়? ওকে, ঠিক আছে, একটু বড় করে দিলাম। কারণ আবু বকর লিখছে কিন্তু বানান ভুল, BOKKAR হওয়ার কথা। এখন নর্মালি কি হয়, আমরা একটা কিছু কাজ করতে গেলে, লিখতে গেলে আমরা যদি সরাসরি এখানে লিখতে যাই আমরা পারবো না। এই যে একটা ক্লিক করলাম, সিলেক্ট হইলো, বাট এখানে যদি আমি লিখতে যাই দেখেন চলে যায়, আমার আবু বকর পুরোটাই চলে যাচ্ছে। সো সবসময় খেয়াল রাখতে হবে মাইক্রোসফট এক্সেলে আমি যখন কোনো একটা সেলের ডাটা এডিট করব, আমি আবারও বলতেছি, একটা সেলের ডাটা এডিট করতে চাই, তখন আমি ডাবল ক্লিক করব। এই যে দেখেন ডাবল ক্লিক করলে এবার কিন্তু কোথায় আমি চেঞ্জ করতে চাই আমার কার্সারে অপশনটা চলে আসতেছে, যে দেখতে পাচ্ছেন টিপ টিপ করতেছে, তখন আমি ব্যাকস্পেস দিয়ে ও কেটে এ দিয়ে দিতে পারলাম। তাহলে সবসময় খেয়াল রাখবো এক্সেলে আমি কোনো সেলের ডাটা এডিট করতে চাইলে ডাবল ক্লিক করে তারপর কাজ করব, আদারওয়াইজ আমার ডাটা চলে যাবে, আমার ডাটা অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। যেমন ধরেন আমি আবু বকরের জায়গায় ABS লিখে দিলাম, দেখেন আমার আগেরটা কিন্তু চলে গেছে। তার মানে এডিট করতে চাইলে, একটা ধরো যে আমি বাদ দিয়ে দিতে চাই, বাদ দিয়ে দিতে চাইলে আপনি তো ডিলিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এডিট করতে চান তখন আপনি ডাবল ক্লিক করে তারপর এডিট করবেন। আর একটা কথা এখানে বলে দিছে, দেখেন F2 দেখতে পাচ্ছেন, F2 আমাদের কিবোর্ডের F2 বাটনটাতে, এই যে দেখেন আমি F2 তে ক্লিক করছি, আমার অপশনগুলো কিন্তু চলে আসতেছে যে আমি কোথায় এডিট করতে চাই। আমি আবারও দেখাই, আমি আমার সেলটা সিলেক্ট করলাম, F2 তে ক্লিক করলাম, আমি কিন্তু এখন সিলেক্ট করতে পারতেছি, মুভ করতে পারতেছি, কাজ করতে পারতেছি। সবাই কি বুঝতে পারলাম এই অংশটা, কিভাবে আমাদের একটা সেলের ডাটা এডিট করা যায়? ওকে, থ্যাংক ইউ। এবারে আসি কিছু বেসিক কথাবার্তা, কপি, কাট, পেস্ট কিভাবে আমরা করতে পারি। দেখেন এই কপি, কাট, পেস্টও আমরা দুইভাবে করতে পারি, মাউস দিয়েও করতে পারি, কিবোর্ড দিয়েও করতে পারি। তো কিবোর্ডে কিভাবে করব, নর্মালি আমরা কিবোর্ড দিয়েই করে থাকি, যখন আমরা ফ্রিকোয়েন্টলি এক্সেল দিয়ে কাজ করি আমরা কিবোর্ড দিয়ে সাধারণত করে থাকি। তো কিবোর্ডের শর্টকাটগুলো আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি এবং এই ফাইলটাও আপনাদেরকে প্রোভাইড করব, সো একদমই টেনশনের কিছু নাই। অ্যান্ড এখানে আমার তিনটা ফাংশনের তিনটা কিবোর্ড শর্টকাট লিখে দেওয়া আছে। কপির জন্য Ctrl+C কিবোর্ডে, কাটের জন্য Ctrl+X, আর পেস্টের জন্য Ctrl+V। এটা একদম বেসিক কথাবার্তা। ফর এক্সাম্পল আবু বকর, এই কথাটাকে বা এই ডাটাটাকে আমি কপি করে ধরেন আরো একবার লিখতে চাই, তাহলে আমি কি করলাম, Ctrl+C চাপ দিয়েছি, তারপর যেখানে আমি পেস্ট করতে চাই, খেয়াল করেন কপি করার পর আমরা তো আরেকটা জায়গায় গিয়ে লিখবো, এইটাকেই বলা হচ্ছে পেস্ট করা। পেস্ট করব Ctrl+V দিয়ে, কি দিয়ে, Ctrl+V দিয়ে। তাহলে এই যে আমি Ctrl
ভি তে ক্লিক করলেই আমার পেস্ট হয়ে গেছে। তাহলে এটা তো হলো কিবোর্ড দিয়ে করলাম কপি পেস্ট। যদি আমি মাউস দিয়ে করতে চাই, এই যে সিলেক্ট করলাম, অপশন চলে আসলো উপরে, দেখেন এই যে কপি অপশনটা চলে আসছে, কপি ক্লিক করলাম। এবার ধরেন এখানে পেস্ট করতে চাই, এটাতে সিলেক্ট করলে রাইট বাটন ক্লিক করলাম, এই যে দেখেন পেস্টের অপশনগুলো চলে আসছে। তাহলে আমি পেস্ট করে দিলাম, হয়ে গেল। আমার কিবোর্ড এবং মাউস দিয়ে কপি পেস্টের পার্টটা ক্লিয়ার। এখন আসি, কাট করার প্রয়োজন হইতে পারে। আমার হয়তো কোনো একটা ডেটা এখান থেকে সরিয়ে অন্য আরেক জায়গায় রাখার প্রয়োজন হইতে পারে। কপি যখন করছি তখন কিন্তু যেখান থেকে কপি করছি সেটা মুছে যায় নাই। আমি আবারও বলি, কপি যখন করছি, যেখান থেকে কপি করছি সেটা কিন্তু মুছে যায় নাই। কাট যখন করতেছি, আমি আবারও দেখাই, ফর এক্সাম্পল আমি এই সেলের ডাটাটাকে কাট করতেছি, দেখেন এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এবার কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলাম, দেখেন এখান থেকে সরে এখানে চলে আসছে। তার মানে আগের ডাটাটা মুছে গিয়ে নতুন করে নতুন জায়গায় আসছে। কিবোর্ড দিয়ে দেখালাম, মাউস দিয়ে যদি দেখাই, আগের মতোই রাইট বাটন ক্লিক করব মাউসে, এই যে কাট অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ফর এক্সাম্পল আমি এই সেলে নিয়ে আসতে চাই, রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট, তাহলে দেখেন এখান থেকে মুছে গিয়ে এখানে চলে আসছে। তাহলে আমরা কি সবাই কাট কপি পেস্ট কিবোর্ড এবং মাউস দুইটা ওয়ে ক্লিয়ার হতে পারছি? থ্যাংক ইউ। এবার আসি অটোফিল ফর প্যাটার্নস, নাম্বারস বা টেক্সট। অটোফিল মানে কি? ফর এক্সাম্পল এই যে এখানে কিছু ডাটা দেখতে পাচ্ছেন, রাইট? কিছু ডাটা আছে। বাই দ্য ওয়ে আগেই বলে নেই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেটা হচ্ছে এখানে কোনো ডাটাই আসলে অ্যাকচুয়াল ডাটা না, সরলীকরণেরই ডাটা। আমরা যেভাবে কাজ করে থাকি, কিন্তু এগুলো সবগুলোই ফেক ডাটা, ঠিক আছে? সো বিভ্রান্ত হওয়ার কিছু নাই যে সরলীকরণ তো আমাদের সব ডাটা দিয়ে দিল, এরকম কিছু না আসলে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম অটোফিলের পার্টটা নিয়ে বলতেছিলাম। অটোফিল কথাটা দিয়েই বোঝা যাচ্ছে যে অটোমেটিক পূরণ করে দিবে, অটোমেটিক পূরণ করে দিবে। অটোমেটিক পূরণ করে দিবে বলতে আসলে কি বুঝাচ্ছে? এবং এখানে আরেকটা কথা বলছে, ফর প্যাটার্নস। কি বলছে? প্যাটার্নস। আমরা ছোটবেলায় ওই সম্ভবত ধারাবাহিকতার একটা চ্যাপ্টার ছিল জেনারেল ম্যাথে, যে 1 3 5 এরপরের গুলা কি আমরা কিন্তু লিখছি 1 3 5 এর পর 7 9 11। এক্সেলও এরকম প্যাটার্ন বুঝতে পারে এবং ও এই প্যাটার্ন অনুসরণ করে অটো ফিল করতে পারে, তার মানে অটোমেটিক পূরণ করে দিতে পারে। কেমনে? ফর এক্সাম্পল আমাদের এখানে অনেক ডেটা আছে, তাই না? এই ডেটাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এক একটা রোতে এক একটা প্রজেক্ট আছে এবং এই প্রজেক্টগুলোর প্রত্যেকটার এক একটা কোড আছে। এখন আমার ধরেন এখানে 46টা প্রজেক্ট আছে, তাহলে আমি হয়তো এখানে 46টা প্রজেক্টের কোড ম্যানুয়ালি টাইপ করে দিয়ে দিতে পারবো। ফর এক্সাম্পল এখানে আছে 250402 পর্যন্ত, তাহলে 250403 দিয়ে দিলাম। তারপর এইভাবে হয়তো আমি দিয়ে দিতে পারলাম, আমার কাছে হয়তো এখানে 40-50 প্রজেক্টের কারণে আমি দিতে পারতেছি। বাট আমরা যখন রিয়েল লাইফে কাজ করব, আমাদের কাছে হাজার হাজার ডাটা থাকবে, তো তখন না আমাদের জন্য এই প্রজেক্ট কোডের মতো যে জিনিসগুলার একটা সিরিয়াল আছে, একটা প্যাটার্ন আছে, এই কাজগুলা ম্যানুয়ালি করাটা খুবই বোকার মতো একটা কাজ। যেমন আমার পেমেন্ট, ভাই পেমেন্ট তো আমার ম্যানুয়ালি দিতে হবে। কেন? কারণ এক একজনের পেমেন্ট এক এক রকম হইতে পারে। তাই আমার এইটাতে এরকম করার সুযোগ নাই যে আমি অটো ফিল দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ এটা অটোমেটিক পূরণ করাটা অযৌক্তিক। রিয়েল লাইফে আমরা এরকমটা করি না, কিন্তু প্রজেক্ট কোড কি ভাই একটা একটা করে লেখা আসলে কেমন না এই স্মার্ট বাংলাদেশে এসে? তখন আমি যেটা করব সেটা হচ্ছে অটো ফিল করব। অটো ফিল করতে গেলে আসলে কিভাবে করব সেটা যদি একটু বলে দিই। অটো ফিল করতে গেলে আমাদের প্যাটার্নটা একটু বুঝায় দিতে হবে। ফর এক্সাম্পল আমার কাছে যদি শুধু একটা প্রজেক্টের কোড থাকতো,
আমি আবারও বলতেছি, আমার কাছে যদি একটা প্রজেক্টের কোড থাকতো আর কোনো প্রজেক্টের কোড নাই, তাহলে এখান থেকে কি বুঝার সুযোগ আছে প্যাটার্নটা কেমন হবে? এটা কি একের পর দুই, নাকি এখানে এই যে 2504 এর জায়গায় 2505, নাকি মানে কি হবে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। কিন্তু যদি আমাকে একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়, যেমন 250402, এখন কিন্তু আমি একটা প্যাটার্ন বুঝতে পারতেছি যে একদম সর্বডানের যে ডিজিটটা 1, এরপর 2, তার মানে এরপর 3 4 এইভাবেই আসবে। আমি যেমন বুঝতেছি এক্সেলও ঠিক তেমনি বুঝতেছে। তখন আমি ওরে অটো ফিল করাইতে পারবো। ও অটোমেটিক আমার এই যে 46 নাম্বার রো পর্যন্ত যেই প্রজেক্টগুলো আছে, প্রত্যেকটা প্রজেক্টের প্রজেক্ট কোড ও অটোমেটিক দিয়ে দিতে পারবে, যেহেতু এটা একটা নাম্বার এবং নাম্বারের একটা প্যাটার্ন ওরে আমি বুঝিয়ে দিতে পারছি। তাহলে অটোফিলটা করব কিভাবে খেয়াল করেন। প্যাটার্ন বুঝতে হলে দুইটা সেলকেই লাগবে, একটা সেল দিয়ে তো আর প্যাটার্নটা বোঝানো যাচ্ছে না। কখনো কখনো এমন হতে পারে যে দুইটা দিয়েও বোঝানো যাচ্ছে না, তিনটা লাগতে পারে, চারটা লাগতে পারে, পাঁচটা লাগতে পারে। মানে মূল কথা হলো প্যাটার্নটা এক্সেলকে বুঝাই দিলে ও অটোফিল করে দিতে পারবে। তাহলে আমি তো প্যাটার্ন বুঝাই দিলাম, অটোফিল কেমনে করবো ভাই? একটু যদি খেয়াল করেন, আমি একটু জুম করি, আরো জুম করি। এই যে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে একদম নিচে ডানে একটা পয়েন্ট চলে আসে, দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট আছে। এবং আমার কার্সরটার দিকে একটু খেয়াল করেন, আমার কার্সরটা মোটা প্লাস, আমি ওই পয়েন্টে আমার কার্সর নিলে দেখেন চিকন প্লাস হয়ে গেছে। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? আমার কার্সরের চেঞ্জটা কি দেখতে পাচ্ছেন? নর্মালি কিন্তু সাদা রঙের থাকতেছে মোটা প্লাস সাইনটা, যখনই আমি ওই পয়েন্টে চলে যাচ্ছি চিকন হয়ে কালো প্লাস সাইন আমি দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাউস দিয়ে এটাকে ক্লিক করে টেনে নিচের দিকে নামাতে থাকবো আমার যে পর্যন্ত লাগবে। খেয়াল করেন, আমার যেই পর্যন্ত লাগবে, এই যে এই পর্যন্ত লাগবে, এই যে দেখেন সবগুলা কিন্তু এখানে অটোমেটিক ফিল করে দিছে। দেখতে পাচ্ছেন? অটোমেটিক কিন্তু ফিল করে দিছে, আমার কিন্তু একটা একটা করে টাইপ করা লাগে নাই। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসেন ভাই, এত টানাটানি, হাজার হাজার ডাটা থাকলে আপনি এত টানাটানি করতে পারবেন? সুযোগ থাকবে এত টানাটানি করার? হয়তো থাকবে না। তখন আপনি কিভাবে করবেন? এটার আরো একটা সোজা ওয়ে আছে, সেটা হলো এক্সেল আসলেই স্মার্ট। আপনি ওই চিকন প্লাস সাইন আসার পর যখনই আপনি ওই পয়েন্টে মাউস নিবেন, আমার প্লাস সাইনটা চিকন হয়ে গেল, আপনি এখানে একটা ডাবল ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু নিচে টানি নাই, ও অটোমেটিক বুঝে ফেলছে যে কোন পর্যন্ত প্রজেক্ট আসছে এবং এই পর্যন্ত ও কিন্তু অটোমেটিক আমার প্রজেক্ট কোডগুলো দিয়ে দিছে। সবাই কি বুঝতে পারছেন? একটা হলো আমি টাইনার নিয়ে আসতে পারতেছি, আর একটা হলো অটোমেটিক আমি ক্লিক করলেই ও নিজেই বুঝে নিচ্ছে যে কোন পর্যন্ত প্রজেক্ট আছে এবং ও ফিল আপ করে দিচ্ছে। এবার আসেন যে ভাই প্যাটার্ন যদি বুঝাই দিই তাহলে তো পারলো, প্যাটার্ন না বুঝাই দিলে কি পারবো না? প্যাটার্ন না বুঝাই দিলেও ও পারবো, কিন্তু ও তখন যেটা করবো দেখেন, ও তখন সেম ডাটা দিয়ে দিবে। অটো ফিল করছে ঠিক, কিন্তু সেম ডাটা দিছে সবগুলো। দেখেন 250401, বুঝতে পারছেন আমার কথাটা? পার্থক্যটা কোথায়? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে ভাই এটার তো কোনো কাজে লাগে না নাকি? এভাবে কপি করার তো কোনো মানে হয় না। না, আসলে রিয়েল লাইফে অনেক কিছুরই মানে হয় যখন আমরা কাজ করতে যাই। দেখেন আমার এখানে প্রজেক্টগুলা কোঅর্ডিনেট করছে, বা এই প্রজেক্টের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো ইনপুট দিছে কে? ডাটা অ্যাডেড বাই, এই ডাটাটা কে অ্যাড করছে? আমরা সরলীকরণে তার নামটা এই কলামে লিখে দেই যে এই প্রজেক্টটা অমুকে অ্যাড করছে,
এই প্রজেক্টটা অমুকে অ্যাড করছে, তাইলে হয় কি সুন্দরভাবে আমরা তাকে জিজ্ঞাসা করলেই এই পুরো প্রজেক্টের বিস্তারিত জেনে নিতে পারি। তাইলে এখন কথা হচ্ছে এখানে তো ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কেন ব্ল্যাঙ্ক? এই কারণে যে আবু বকর ভাই যখন হচ্ছে এই প্রজেক্টগুলো করছে তো সে চিন্তা করছে এই পর্যন্ত সবগুলাই তো আমারই, বারবার এখন আবার আমার নাম লেখুম, থাক আমার নাম আর লেখা লাগবো না। বাট যখন ফাইনালি এটা বসের কাছে সাবমিট করবো তখন কি এমনি ব্ল্যাঙ্ক দিয়ে দিলে এটা হয় সুন্দর হবে? প্রফেশনালি আমি কি রিপোর্টটা সাবমিট করতে পারবো? পারবো না। তাহলে আমার কি করতে হবে? সুন্দর মতো এখানে আবু বকরটা সব জায়গায় কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করে দেওয়া লাগবে নাকি? এখন তো ভাই খুব সোজা কথা, 24টা দেখে আপনি কপি পেস্ট দিয়ে দিতে পারতেছেন, কিন্তু আপনার তো আরো অনেক থাকতে পারতো। ধরেন 1000 কাজ আবু বকর করছে, এবং প্রত্যেকটাতে আবু বকরের নাম আসার দরকার। তাহলে এইখানে আইসা আমি কোনো প্যাটার্ন লাগবে না, পুরোটাতে আমি আবু বকরই লিখতে চাই, এখানে তো কোনো প্যাটার্ন নাই, রাইট? তখন আমি যেটা করব, সিলেক্ট করলে ওই পয়েন্টটা যে আসছিল না, এই যে পয়েন্টটা আসছে এখানেও কিন্তু আছে, কোনো প্যাটার্ন নাই, যার কারণে ও মনে করবে যে আবু বকর নিজেই একটা প্যাটার্ন। এবার যদি আমি একটু ডাবল ক্লিক করি, দেখেন ম্যাজিক, এই যে সিদ্দিকের আগ পর্যন্ত পুরোটা আবু বকর দিয়ে ফিল আপ করে ফেলছে। কি মজা না? বুঝতে পারছি সবাই? ওকে, এবার দেখেন সিদ্দিক ভাই এই কাজগুলো করছে আবার, কিন্তু বেচারা অলসতার কারণে কি করে নাই, নামগুলা লিখে নাই। আমি আবারও কি করব, এই যে পয়েন্টে আইসা ডাবল ক্লিক করলে সিদ্দিক ভাইয়ের নাম আইসা পড়ছে। আবার তানভীর ভাই কাজ করছে কিন্তু নাম সবগুলোতে লিখে নাই, আবারও আমি এই যে ক্লিক করলাম, সবার নাম হয়ে গেল। তো বুঝতে পারছি কিভাবে অটোফিল কাজ করলো। সেরা, থ্যাংক ইউ। এবার আমরা ফ্রিজিং রোজ অ্যান্ড কলামস। ফ্রিজিং রোজ অ্যান্ড কলামস মানে কি? মানে হলো, একটু খেয়াল করেন ভাই, আমি যখন নিচে নামতেছি তখন এই যে আমার তো এখানে একটা টেবিলের হেডার ছিল বা কলামের হেডার ছিল, যে এই কলামে মূলত ক্লায়েন্টের নাম আর ডিটেইলস আছে, এই কলামে ডেট আছে, এই কলামে রিপ্রেজেন্টেটিভের নাম আছে, এই কলামে প্রজেক্টটা কি ধরনের প্রজেক্ট ছিল, সার্টিফিকেট, মাইগ্রেশন নাকি ড্রপ শিপিং, পারচেজিং নাকি মেডিকেল রিপোর্ট, সরলীকরণ, বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু রান করে। তখন এই প্রজেক্ট টাইপগুলো আমি যখন চেক করব বা পেমেন্টটা চেক করব, এখন কথা হচ্ছে আমি এই যে 24 পর্যন্ত দেখতে পারতেছি, যখন 24-এর নিচে যেতেছি দেখেন উপরের এই রোটা হারায় যাচ্ছে, যার কারণে আমি বুঝতেছি না যে এটা আসলে কোন ডাটা। এখন হয়তো আপনার কাছে এটা খুব ইজি মনে হইতেছে কারণ এখানে খুব অল্প ডাটা, তো যখন হাজার হাজার ডাটা থাকবে এবং পেমেন্ট ধরেন আরো একটা কলাম দিয়ে দিল, এখানে ধরেন এখানে অ্যাডভান্স কত করছে, ঠিক আছে, ধরেন এখানে আরো একটা কলাম এসে বললো যে ডিউ কত আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তিনটাই টাকার ঘর, একটা পেমেন্টের, একটা অ্যাডভান্সের, একটা ডিউ। তাহলে আপনি যখন দেখতেছেন কলাম ছাড়া কিন্তু আপনার জন্য এই যে এখানে ফাইন্ড আউট করাটা কঠিন হয়ে যাচ্ছে যে এটা আসলে কোনটার টাকা, এটা আসলে কোনটার টাকা, রাইট? সো আমার জন্য ইজি হইতো না যদি আমি এই কলামটা সবসময় দেখতে পারতাম? কি মনে হয় বলেন তো একটু দেখি। আচ্ছা, তাহলে ইজি করার জন্য এক্সেলের কাছে এই মন্ত্রও আছে। তাহলে আমি কেমনে করব খেয়াল করেন, একদম সহজ কাজ। যেই রোটাকে আমি দেখতে চাই সেই রোটাকে ফ্রিজ করে দিব, মানে জমায় দিব, ও জমে থাকবে, ও এই যে সরে যাবে না। তাহলে জমানোর জন্য আমি রোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলোর নাম কি রে ভাই একটু বলুন তো দেখি, ভুলে গেছি কিনা আমরা, এগুলারে কি বলে বলেন তো দেখি চ্যাট বক্সে। হ্যাঁ সুন্দর, ট্যাবস বলে। আমি ভিউ ট্যাবে চলে যাব, ভিউ ট্যাবে চলে যাব, ভিউ ট্যাবে যাওয়ার পর উইন্ডো গ্রুপে আসব, উইন্ডো গ্রুপ। খেয়াল করেন নর্মালি আমরা বাই ডিফল্ট হোমে থাকি, ভিউ ট্যাবে যাব, ভিউ ট্যাবের উইন্ডো গ্রুপে আসব,
এই উইন্ডো গ্রুপের আন্ডারে একটা টুল ফ্রিজ পেন্স কি আছে, ফ্রিজ পেন্স। আমি এটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পর তিনটা অপশন আসবে, তিনটা অপশন আসবে। তো দেখেন আমরা কিন্তু টপ রো যেটা, এই যে এটা কি টপ রো না, আমরা কিন্তু টপ রোটাকে ফ্রিজ করতে চাচ্ছি। আমার কথাটা কি সবাই বুঝতে পারলেন? আমরা কিন্তু টপ রোটাকে ফ্রিজ করতে চাচ্ছি, এইটাতে ক্লিক করলাম। দেখেন এবার আমি নিচে নামলেও আমার টপ রো ফ্রিজ হয়ে আছে। কি বুঝতে পারলেন? কেমন সহজ না কঠিন? আচ্ছা এইবার আসেন যে ভাই আমি তো ফ্রিজ করলাম, এখন আমরা তো নর্মালি কাজ করি নাম ধরে ধরে না, যে পলক যে কাজটা করছে বা সার্টিফিকেটের যে কাজটা করছে, আমরা তো এইভাবে মূলত একটা প্রজেক্টকে আইডেন্টিফাই করি না। আমরা একটা প্রজেক্টকে আইডেন্টিফাই করি প্রজেক্ট কোড দিয়ে। তাহলে এখন ধরেন আমাকে আমার বস জিজ্ঞাসা করলো যে আবু বকর সাহেব 250411 এই কোডের যে প্রজেক্টটা, এই প্রজেক্টে কত টাকা ডিউ আছে, এই প্রজেক্টে কত টাকা ডিউ আছে? এই কেউ বলতে পারবেন এই প্রজেক্টে কত টাকা ডিউ আছে? দেখি বলুন তো দেখি। 250411 এই প্রজেক্টের ডিউ কত? 0। বুঝে ফেলাইছেন? আচ্ছা এখন এটা বুঝছে কেন ভাই? খুব চালাক মানুষ। 11 12 নম্বর কলাম রোতে ছিল, তো ভাই হচ্ছে 12 নম্বর রো দেখছে যে 0 আছে। আর কথা হচ্ছে যে আমার এরকম ভাবে সবসময় সবকিছু নাও মিলে থাকতে পারে, কিংবা আমার হয়তো এখানে কোডের নাম্বারই দেওয়া নাই, ধরেন দেওয়া CABT, ধরেন এটা দেওয়া আমার প্রজেক্টের কোড নাম্বার বা কোডের প্রজেক্টের নাম। তাহলে এখন আমি যদি এইটার পেমেন্টের স্ট্যাটাসটা দেখতে চাই, আমার কিন্তু বারবার প্রজেক্ট কোড এবং এদিকের পেমেন্টের এটা মিলানো লাগতেছে, এবং ভুল হওয়ার সম্ভাবনা 0%, নাকি উৎপল ভাই? বসরে রিপোর্টিং করার সময় ভুল হওয়ার সম্ভাবনা 100% ওর বেশি করে নিলেন। যাই হোক, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমার জন্য কিন্তু সহজ হইতো যদি এই যে এটা যেরকম ফ্রিজ আছে, আমার প্রজেক্ট কোডটাও, এই যে আমি যদি যদি এদিকে যাই, আমার প্রজেক্ট কোডটাও যদি এদিকে ফ্রিজ থাকতো, তাহলে আমার জন্য সহজ হইতো। এতটুকু কি সবাই বুঝছি? সহজ হইতো কি না? হ্যাঁ, তাহলে সহজ হইতে হলে এটারও আমার তাহলে কি করতে হবে? ফ্রিজ করতে হবে। তাহলে আমি কি করব? যাকে ফ্রিজ করতে চাই তাকে সিলেক্ট করব, কলাম এ কে ফ্রিজ করতে চাই, সিলেক্ট করব, ভিউ ট্যাবে অলরেডি আছি, ফ্রিজ পেন্সে যাব, এবং দেখেন এই যে লেখা আছে ফ্রিজ ফার্স্ট কলাম, তার মানে আমি প্রথম কলামটারে ফ্রিজ করতে চাই। দেখেন ক্লিক করলাম, সুন্দর, এই যে দেখছেন। এখন কিন্তু আমি এই যে উৎপল ভাই খেয়াল করেন, এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এবার কি করতে পারতেছি, আমার হিসাব মিলিয়ে ফেলতে পারবো যে 250411 এ 0। এখন কি ভুল হবে? যদি ভুল হয় তাহলে মার খাইবেন বসের হাতে। যাই হোক, এখন কথা হচ্ছে যে তাহলে আমার কলাম এ ফ্রিজ হয়ে গেল। এবার এটা নিচে যাই, দেখেন বলে উপরের রোটা তো ফ্রিজ ছিল, যে এটা ফ্রিজ ছিল, যখনই কলাম ফ্রিজ করলাম সে আবার আনফ্রিজ হয়ে গেছে। বুঝতে পারতেছেন? কলাম এ কিন্তু ফ্রিজ আছে, নড়তেছে না চড়তেছে না। আমার রো 1ও কিন্তু ফ্রিজ ছিল, কিন্তু এখন নাই। আবার ঝামেলা হয়ে গেল নাকি? আমার কি দরকার? কলাম এ এবং রো 1 এই অংশটা ফ্রিজ দরকার। কি দরকার? ফ্রিজ দরকার, যে আমি যত যাই করি এই দুইটা জিনিস নড়বে না, কারণ দুইটাই আমার কাজে লাগে। তাহলে এইটা কি আমি কিভাবে করব? এই প্রশ্নটা আসতে পারে, তাই না? তাহলে যেটা করবেন, এটা করার জন্য একটু মাথা ঠান্ডা করে বুঝবেন। কি বুঝবেন? আপনি কোন রো ফ্রিজ করবেন বলেন তো? কোন রো ফ্রিজ করবেন? বলেন বলেন।
হ্যাঁ প্রথম রো 1 1। আর কোন কলাম ফ্রিজ করবেন? এ। কোন কলাম? এ কলাম। তো যাকে যাকে ফ্রিজ করবেন আপনার কাজ হলো যেই কলামকে ফ্রিজ করবেন এর পরের কলাম কি? বি। এর পরের কলাম কি ভাই? বি। আমি আবারও বলতেছি, যেই কলাম ফ্রিজ করবেন এর পরের কলাম হচ্ছে বি। যেই রো ফ্রিজ করবেন এর পরের রো হচ্ছে 2। যাকে ফ্রিজ করবেন তার পরের রো এবং তার পরের কলাম দুইটা মিলায়ে দাঁড়ায় B2। এতটুকু কি সবাই বুঝতে পারছি? আমি যেই রো ফ্রিজ করতে চাই, যেই কলাম ফ্রিজ করতে চাই, তাদের পরের রো কলাম মিলায়ে আমি একটা সেলের নাম্বার পাই, সেই সেলের নাম্বার হলো B2। তো আমি যেটা করব, ওই B2 সেলে আসব। B2 সেলে আসার পর আমি আবারও ভিউর ফ্রিজ প্যান্সে যাব, ফ্রিজ প্যান্সে যাব, ঠিক আছে? গিয়ে এই যে দেখেন ফ্রিজ প্যান্স কথাটা লেখা আছে না, 1 নাম্বারটা কিন্তু আমরা ইউজ করি নাই। এবার এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার রো 1 নড়তেছে না, কিন্তু রো 1 নড়তেছে না। একইভাবে আমার কলাম এ নড়তেছে না। দুইটা কিন্তু সাইমালটেনিয়াসলি হইলো, এটা কিন্তু ভুলে যাবেন, খেয়াল করতে হবে। কিন্তু কিভাবে করছি বলেন তো আরেকবার? যেই রো এবং যেই কলাম ফ্রিজ করব আমার কাজ হবে ওই কলামের পরের কলাম হলো বি। ফর এক্সাম্পল আমি এখানে লিখে রাখি, একটু ধরেন, হ্যাঁ ধরেন এখানে লিখলাম বি এবং রো হলো 1, এর পরের রো হলো 2, তাহলে দাঁড়ায় B2। তাহলে আমি যেটা করব B2 সেলে চলে যাব। এই যে দেখেন সেলের নাম্বার আইসা পড়ছে B2। B2 সেলে গিয়ে এইবার ফ্রিজ থেকে এখানে আমি আমার রো আর কলাম ফ্রিজ করে দিতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, অনেক সময় তো ফ্রিজ করা আছে, এটা আমার রিমুভ করা লাগতে পারে। তখন সুন্দর মতো এই যে দেখেন এখানে লেখা আছে আনফ্রিজ পেন্স, এটাতে ক্লিক করলে এই যে আনফ্রিজ হয়ে গেছে, এখন আর ফ্রিজ করা নাই। এই যে প্রজেক্ট কোড চলে যায়, তারপরে টাইটেল গুলো চলে যায়। বুঝতে পারছেন আমার কথা? সবাই কি ক্লিয়ার হইতে পারছি? থ্যাংক ইউ। এবার আমাদের প্র্যাকটিস টাস্ক, স্ক্রিনশট নিয়ে ফেলেন। যদিও ফাইল দিয়ে দিব তাও স্ক্রিনশটটা নিয়ে রাখেন। কাজটা কি কি খেয়াল করেন। নতুন ফাইল কেমনে ক্রিয়েট করতে হয় শিখাইছি, কিন্তু ওই ফাইলের নাম দিবেন এক্সেল প্র্যাকটিস এবং শেষে আপনার নাম, বুঝছেন? এক্সেল প্র্যাকটিস আবু বকর সিদ্দিক, এই নামে ফাইলটা সেভ করবেন। এটা হলো একটা ওয়ার্কবুক। কি ভাই? ওয়ার্কবুক। ওয়ার্কবুকের ভিতরে আপনি 3টা পৃষ্ঠা ওপেন করবেন। কয়টা? 3টা পৃষ্ঠা, 3 ওয়ার্কশিটস। এবং ওই 3 পৃষ্ঠার নাম দিবেন HW1, HW2, HW3। দেওয়ার পর এই যে একটা স্যাম্পল ডাটা দেওয়া আছে আপনার এখানে, আছে না? এই স্যাম্পল ডাটা আপনার যে ফার্স্ট শিট আছে, ফার্স্ট শিটের নাম কি? HW1। ওই HW1 এ এই স্যাম্পল ডাটাগুলা ওইখানে তুলবেন। আমি এই ফাইলটা দিয়ে দিলে সেখান থেকে কপি করেও তুলতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি টাইপ করেও নিতে পারেন, খুব ছোট ডাটা এখানে। এরপর কি করবেন? ইউজ অটোফিল টু এক্সটেন্ড ইট। খেয়াল করেন এই যে এখানে আইডিগুলা খালি আছে, ইউনিভার্সিটির নাম খালি আছে। আপনার কাজ হইল আইডিগুলা 1 এর পর 2, 3 এইভাবে আসবে, অটোফিল ব্যবহার করে এটা ফিল আপ করবেন। আর ইউনিভার্সিটি, সবার ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সবারটা সেম। সবারটা যদি সেম করেন তাহলে কিভাবে করবেন সেটাও কিন্তু দেখাইছি, মনে আছে? এই যে সবারটা আবু বকর কেমনে করে দেখাইছি কিন্তু। সো সবার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? এখানে সবার না ইউনিভার্সিটির নাম সেম রাখবেন, আর আইডিটা প্যাটার্ন বানায় নেবেন। প্যাটার্ন কেমনে বানায়? দ্বিতীয় ঘরে ম্যানুয়ালি টাইপ করবেন, তারপর এই যে ক্রস বাটনে প্লাসটা যখন চিকন হয়ে যাবে ডাবল ক্লিক করলে
ফিল আপ হয়ে যাবে। আমি দেখাই দিই তারপরেও, সরি দুইটা লিখে নিই আগে। 1300702, ঠিক আছে, লিখে নিলাম। এবার আমি যখন ক্লিক করবো এই যে কিন্তু ফিল আপ হয়ে গেল, বুঝছেন? তো এটা সুন্দরভাবে ফিল আপ করে ফেলবেন। সেম ঢাকা ইউনিভার্সিটিটাও কিভাবে করবেন, সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন পয়েন্টে, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর সেভ করবেন এই যে এই নামটা দিয়ে, বা আগে সেভ করে ফেললে সমস্যা নাই, একই কথা। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন করছেন সেই গ্রুপটাতে আপনার সেভ করা ফাইলটা শেয়ার করে দিবেন। সবাই কি বুঝতে পারছেন কাজটা? প্র্যাকটিস টাস্ক 1 সবাই বুঝতে পারছি? এবার একটু মাথা টাথা নষ্ট করব, টেনশন নিয়েন না, আমি আসি, মাথা নষ্ট হবে না। মডিউল 2 তে যাচ্ছি, ডাটা এন্ট্রি এন্ড ফরম্যাটিং এর পার্টটা নিয়ে এবার কথা বলবো। কি কি শিখবো? ডিফারেন্ট টাইপস অফ ডাটা কিভাবে আমি এন্ট্রি দিতে পারি, কারেন্সি পার্সেন্টেজ ডেট কিভাবে আনতে পারি, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি কিভাবে, ফাইন্ড রিপ্লেস, পেস্ট, স্পেশাল পেস্টিং, এগুলো সবগুলো আমরা শিখবো, ঠিক আছে? সো আমরা 2.1 এ চলে আসছি, ফরম্যাটিং সেলস অ্যান্ড ডাটা। দেখেন কি সুন্দর একটা ডাটা, এখানে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর না? দেখে ভালো লাগতেছে না? অনেক পড়তেও সহজ লাগতেছে নাকি আরেক ভাই? কেমন লাগতেছে এই ডাটাগুলা সিরাজ ভাই? লাইক দিলে হবে, বুঝবো। ডাটাগুলা খুবই অগোছালো অবস্থায় আছে, দেখে বুঝাই যাইতেছে না যে এগুলো আসলে কি বুঝাইতেছে, তাই না? একটু পরেই দেখবেন অনেক সুন্দর লাগবে দেখতে। দেখেন আমরা এই যে এখানে যে কাজগুলো আছে এগুলো শিখবো, আর একে একে এটারে মেকআপ করতে থাকবো, দেখবেন একদম সুন্দর নতুন বউ হয়ে যাবো গা। খেয়াল করেন, প্রথমে মার্জিং সেলস, সেল মার্জ করে দিব, সেল মার্জ করব, মানেটা কি? দেখেন একদম শুরুতে লেখা আছে সেলস রিপোর্ট জুন 2025, বুঝাই যাইতেছে যে এটা একটা টাইটেল, এটা একটা টেবিল, এই টেবিলের টাইটেল হলো এটা। নর্মালি টেবিলের টাইটেলটা কি করি, মাঝখানে রাখি, কি করি, মাঝখানে রাখি। এখন এটা আছে কই, বাম পাশে, এবং এখানে আরো কয়েকটা সেল আছে। আমি এটা সুন্দর করে করতে পারি কি জানেন, পুরা টেবিলের উপরে, দেখেন তো পুরা টেবিলের উপরের অংশটাকে আমি নিতে পারলাম? একটু রেসপন্স করেন। এবার আমি যেটা করবো, এই যে দেখেন অ্যালাইনমেন্ট গ্রুপে একটা টুল আছে মার্জ অ্যান্ড সেন্টার, এটাতে ক্লিক করলাম, দেখেন কি সুন্দর। এখন একটু ভালো লাগতেছে না? সুন্দর লাগতেছে? আচ্ছা এবার আসেন, কি বলছে, টেক্সট ফরম্যাটিং করব, ফন্ট স্টাইল, সাইজ, কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবগুলো দেখবো। ফন্ট স্টাইলটা চলেন একটু দেখি। এ তো টাইটেল, টাইটেলটা ধরেন আমি একটু ফন্ট চেঞ্জ করবো, তাহলে ফন্ট চেঞ্জ করতে হলে যে ফন্ট গ্রুপে আইসা এই যে এখানে ফন্টের অপশনগুলো আছে, ধরেন আমি এখান থেকে এই যে এটা দিলাম ধরেন, ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করে ফেললাম। এরপর কি বলছে, সাইজ, আমি চাইতেছি এটা আরেকটু বড় করতে, বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করতে চাই। তো বড় করতে চাইলে যে দেখেন ফন্টের নামের পাশে ফন্টের সাইজ আছে 11 দেওয়া, ধরেন এটা আমি 14 বানাই দিলাম, একটু বড় হয়ে গেল, বুঝছেন? আরো একভাবে বড় ছোট করা যায়, এই যে নাম্বারের পাশে দুইটা এ দেখতে পাচ্ছেন, একটা বড় এ, একটা একটু ছোট সাইজের এ, বাম পাশেরটা যেটা বড় এ, এটাতে ক্লিক করলে দেখেন বড় হয়, দেখতে পাচ্ছেন? আর এই যে একটু তুলনামূলক ছোট যেটা, এটাতে ক্লিক করলে ছোট হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন কিভাবে কিভাবে আমি ফন্ট সাইজটা ছোট বড় করতে পারি? এরপর কালার চেঞ্জ করতে চাই, ধরেন এখন এটার ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, ব্যাকগ্রাউন্ডে কি আছে, সাদা আছে, ধরো আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে আমার পছন্দের রং নীল দিয়ে দিব, তাহলে কি করতে হবে খেয়াল করেন, কিন্তু এই যে দেখেন রঙের ডিব্বা ঢেলা দিতেছে, রঙের ডিব্বা ঢেলা দিতেছে, এটা বলে ফিল কালার, যে ভরাট করে ফেলবে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা। তাহলে আমি এই যে তীর চিহ্নে ক্লিক করলে রঙের অপশনগুলো আসবে, আমি আবারও বলতেছি রঙের ডিব্বার পাশে তীর চিহ্নে ক্লিক করলে অপশন আসবে, এখান থেকে আমার পছন্দের রং ব্লু নিয়ে নিলাম। হ্যাঁ ব্লু নেওয়ার পর তো লেখাই বোঝা যায় না, বুঝতে পারেন?
বুঝা যায় না, তাহলে লেখার রংটা একটু চিকিমিকি করে দিলে ভালো লাগতো। এবার লেখার রং চেঞ্জ করব, দুইটা রং চেঞ্জ করতেছি কিন্তু। একটা হলো কি রঙের ডিব্বা ঢাইলা দিছি, পেছনের অংশ কালারফুল হয়ে গেছে। এবার আমি ফন্ট চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এ লেখা, যে এই যে এটা হচ্ছে ফন্ট কালার চেঞ্জ করার অপশন। ফন্ট গ্রুপেই ডিব্বার পাশে এ আছে, এইটার এখানে তীরে ক্লিক করলে এখানে আমি যে কালারগুলো পাইতেছি এই কালারগুলো হলো মূলত ফন্টের কালার, লেখাটার কালার। দেখেন বলে আমি এই যে ক্লিক করলাম, দেখেন এই যে এই সুন্দর রংটা সিলেক্ট করে ক্লিক করলাম, দেখেন এবার কি সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, সুন্দর কথা। এবার কি করব বলেন তো, কালার করলাম, বোল্ড করব। আমরা চাচ্ছি একটু বোল্ড করতে, এটা একটু বোল্ড করতে চাই। এই যে বোল্ড অপশনটাতে ক্লিক করলে বোল্ড হবে, বুঝছেন? মেবি এই ফন্টটাতে বোল্ডটা প্রপারলি কাজ করতেছে না, আমরা একটু নর্মাল একটা ফন্টে যাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে এই অবস্থায় আছে। এখন এটা আপনি বোল্ড করতে চান, একটু গাঢ় করতে চান, দেখেন এই যে বিতে ক্লিক করবো আমি, এই যে একটু গাঢ় হইলো, বুঝতে পারতেছেন? এই যে একটু গাঢ় হইলো, এটারই বলা হচ্ছে বোল্ড, একটু গাঢ় হইলো। ইটালিক করব মানে একটু বাঁকা করে দিব, ঝড় তুফানে যেমন বাঁকা হয়ে যায় বাঁকা করে দিব। এই যে আই, এটাতে ক্লিক করলে একটু বাঁকা হয়ে গেছে, হয়েছে কিনা বললেন কিন্তু। এরপর কি আছে, আন্ডারলাইন করব। আমরা ওই যে কি করি, রচনা যখন লিখতাম, প্যারাগ্রাফ লিখতাম, নিচে অনেক সুন্দর সুন্দর আন্ডারলাইন করতাম, তো এখানে আন্ডারলাইন করার অপশন আছে। এই যে দেখেন আন্ডারলাইনের এটাতে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসছে। কিন্তু কেন জানি মনে হইতেছে এই বক্সটা অনুযায়ী লেখাটা বক্সের নিচে পড়ে গেছে। কে ভাই, লেখাটা বক্সের নিচে পড়ে গেছে না? কি মনে হয়? লেখাটা এই নীল বক্সের নিচে পড়ে গেছে, তাই না? একটু পরে ঠিক করতেছি এটা, আসেন। এবার অ্যাডজাস্টিং কলাম ওয়াইড আর রো হাইট, এটা জিনিসটা কি দেখেন, আমার এই কলামটা অনেক মোটা, সরি এই রোটা মোটা, এটা চিকন, এটা মোটা, এটা চিকন, এটা তো হারাই গেছে, দেখাই যেতেছে না, তাই না? এক একটা এক এক সাইজে আছে, তো আমি এক একটারে এক এক সাইজে আছে যে এটার আমি একটু চেঞ্জ করে সবগুলোরে সমান সাইজে নিয়ে আসতে চাই, বা যতটুকু আসলে দরকার ততটুকু নিয়ে আসতে চাই, তখন কিভাবে করতে পারি খেয়াল করেন। এই যে দুইটা রোয়ের মাঝখানে একটা দাগ আছে, এই দাগের এখানে আসলে আপনার মাউসের কার্সরের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যায়। তখন আপনি এই যে ড্র্যাগ করে ছোট বড় করে দিতে পারেন, এই যে বড় করে দিলাম, এই যে ছোট করে দিলাম। হ্যাঁ, এখন আপনি যদি ম্যানুয়ালি প্রত্যেকটারে ছোট বড় করতে চান, কোনোটা তো বেশি ছোট করে ফেলাবেন, কোনোটারে বেশি বড় করে ফেলাইবেন, কারণ আপনি তো হাতে সমানভাবে মাইপা মাইপা পারবেন না। তখন যেটা করবেন, এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল দাগে আসলে, তখন ডাবল ক্লিক দিবেন। এই যে ডাবল ক্লিক দিলে ও অটোমেটিক যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিবে। এই যে ডাবল ক্লিক করলাম, এই যে ডাবল ক্লিক করলাম, দেখেন এবার সবগুলো কিন্তু অটোমেটিক এক সমান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সবগুলা এক সমান হয়ে যাচ্ছে। তাহলে ম্যানুয়ালিও করা যায়, হাতে টেনে টেনে, অথবা ডাবল ক্লিক করেও করা যায়। এখন কথা হচ্ছে, তার মানে এরকম হাজার হাজার ডাটা থাকলে প্রত্যেকটারে আপনি এইভাবে ডাবল ক্লিক করবেন, খুব কঠিন কাজ। তখন আপনি কি করবেন, এই যে যেই রোগুলারে আপনি সোজা বানাতে চান, মানুষ বানাতে চান, সিলেক্ট করে ফেলবেন। কি করবেন, সিলেক্ট করে ফেলবেন, রোগুলারে সিলেক্ট করে ফেলবেন। কথাটা বোঝার চেষ্টা করেন, রোগুলারে সিলেক্ট করে ফেলবেন, কইরা যে কোনো একটার দাগে চলে যাবেন, যে কোনো একটার দাগে চলে যাবেন, সিলেক্টেড রোগুলার দাগে চলে যাবেন, যাওয়ার পর ডাবল ক্লিক দেন, দেখেন সবগুলা একদম সমানভাবে এক ক্লিকে কিন্তু হয়ে গেল। এখন কি একটু মানুষের বাচ্চা লাগতেছে না? আচ্ছা, আরো সোজা করবো আমরা ওরে। দেখেন তানভীর লেখা, তারপরে হোস দেখা যাচ্ছে না, তার মানে রো ঠিক করছি কিন্তু কলাম ঠিক নাই, ডিসকাউন্ট দেখা যাচ্ছে না পুরোপুরি, প্রোডাক্ট এন সুন্দরভাবে দেখা যাচ্ছে না। তাহলে আমি যেটা করবো, যেই কলামগুলোরে মানুষ বানাতে চাই সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে কলামের এখানেও দেখেন এই যে দুই কলামের মাঝখানে দাগ আছে, দাগের ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন মানুষ হয়ে গেছে। এখন কিন্তু সবগুলো ডেটা সুন্দরভাবে পড়া যাইতেছে, কোনো ডেটা কোনোটার পিছনে হারা যায় নাই, বুঝতে পারলেন? এইবার আপনি যেটা করতে পারেন, চাইলে একটু দেখতে সুন্দর লাগার জন্য বেশি চিপা চিপা হয়ে গেছে, একটু আপনি হচ্ছে জায়গা বাড়ায় দিলেন,
প্রাইসটা বেশি চিকন হয়ে গেছে, একটু বাড়াই দিলেন, সমস্যা নাই, ঠিক আছে, একটু বাড়াই দিলেন, নামগুলা একটু বড় রাখতে চাইলেন, সিরিয়ালটা যেভাবে আছে থাকুক, তো আপনি এবার নিজের মতো করে একটু চেঞ্জ করে নিলেন, তাহলে এবার কিন্তু একটু দেখতেও সুন্দর লাগতেছে, তাই না? এরপরের কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করা। অ্যালাইনমেন্ট ঠিক করা, অ্যালাইনমেন্ট মানে কি? দেখেন আমার লেখাগুলা বাম পাশে, নাম্বারগুলা ডান পাশে আছে না, আবার এই যে এটা বলছিলাম বক্সের নিচে এসে পড়ছে, মাঝামাঝি থাকলে সুন্দর লাগতো, তাই না? এইগুলারই বলে অ্যালাইনমেন্ট, যে উপরে আছে লেখাটা বক্সের, নিচে আছে ডানে না বামে না মাঝখানে। এগুলা করার জন্য এই যে অ্যালাইনমেন্ট গ্রুপে চলে আসব। কোথায় চলে আসবো ভাইরা? অ্যালাইনমেন্ট গ্রুপে চলে আসব। আইসা এই যে দেখেন দুই ধরনের অ্যালাইনমেন্ট আছে, একটা হলো উপর নিচ, একটা হলো ডান বাম। তাহলে আমার এখানে সমস্যা কিন্তু ডান বামে না, এটা তো মাঝখানেই আছে। সমস্যা হচ্ছে উপর নিচে, এই যে দেখেন এই যে এটা হচ্ছে মাঝখানে মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আপার অ্যালাইনমেন্ট বা টপ অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে বটম অ্যালাইনমেন্ট, নিচে থাকবে। তাহলে আমি চাই মাঝখানে থাকুক, এই যে ক্লিক করলাম মাঝখানে আসলো, দেখছেন? আস্তে আস্তে আমরা সুন্দরী বানাইতেছি। এরপর আমরা যেটা করব, তাহলে আমরা উপর নিচেরটা বুঝলাম, এবার ডান বামেরটা একটু বুঝার চেষ্টা করি। খেয়াল করেন, আমি মনে করেন সবগুলোতে চাইতেছি লেখাগুলা নাম্বারগুলা মাঝখানে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে, তাই না? তাহলে মাঝখানে নিয়ে আসতে চাইলে আমি কি করে ফেলবো? এই যে ডান বামের মাঝখানে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করে দেন। ওয়াও, লুকিং লাইক আ বিউটিফুল, নাকি? যাই হোক, তাহলে এই যে সুন্দর হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে অ্যালাইনমেন্টটা কিভাবে ঠিক করবো ক্লিয়ার হতে পারছি? আশা করি সবাই ক্লিয়ার। এবার দেখেন সিরিয়াল নাম্বার, ফুল নেম, এগুলো তো আমার কলামের নাম, তাহলে এগুলার একটু ভিজিবল করে দেওয়া উচিত না, দেখতে যাতে একটু সুন্দর লাগে। আমি আবার একটু রং ঢাইলা দিই, দেখেন একটু রং ঢাইলা দিলাম, এই যে একটু রং ঢাইলা দিলাম। এবং যেহেতু এগুলো হেডারের নাম, নামগুলো একটু বোল্ড করে দিই, সুন্দর লাগবে। দেখেন তো এবার আরো একটু মানুষের মতো লাগতেছে না? বুঝতে পারতেছেন কিভাবে করতেছি? আচ্ছা, সময় শেষের দিকে, পড়াশোনা শেষের দিকে হয়ে গেছে আমাদের মোটামুটি ডান। দেখেন এটা আরো সুন্দর করতে পারি কিভাবে, দেখেন তো ভাই। আমি এই যে ফন্টের এখানে আমার বর্ডার আছে, কি আছে? বর্ডার আছে। আমি চাইলে এই যে অল বর্ডারে ক্লিক কইরা দেখেন বলে এই যে আরো সুন্দর লাগতেছে না? এবার আমি চাইলে এই ডাটাগুলোরেও একটা কালার দিয়ে দিতে পারি। ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, দেখেন তো এবার একদম নতুন বউ, কেমন লাগতেছে? কি ঠিক আছে? সুন্দর। তাহলে এই আর কি, মানে সাজুগুজু মেকআপ টেকআপ লাগাইবেন, এটাই হতেছে কি আমার ফরম্যাটিং সেলস এন্ড ডাটার কাজ। এবার আসেন নাম্বার ফরম্যাটিং করব আমরা। নাম্বারকে আমরা তিনটা টাইপে শিখব, তিনটা টাইপে ফরম্যাটিংটা করব। এক নাম্বার টাইপ হলো কারেন্সি, মানে টাকা পয়সার হিসাব, ডেটস তারিখ এগুলো হিসাব করব, পার্সেন্টেজ মানে তো বুঝেন শতকরা। তাহলে চলেন কারেন্সিটা আগে একটু দেখি। বলেন তো এখানে কারেন্সি কোনটা, কয় নাম্বার কলামে কারেন্সি আসবে? একটু বলেন তো দেখি কি কি বুঝলেন। কয় নাম্বার কলামে এখানে কারেন্সি আনবো? হ্যাঁ, ডি নাম্বার। তাহলে দেখেন ডি নাম্বারে, এখন ডি নাম্বারে যে যে ডাটাগুলোকে আমি কারেন্সিতে রূপান্তর করতে চাই সেগুলারে আমি সিলেক্ট করলাম। এই যে এগুলারই তো করবো, প্রাইস রে তো আর করবো না। যে টাকার অ্যামাউন্ট গুলা এগুলারে আমি ডলার সাইন অ্যাড করে দিলাম ধরেন, বা ওই টাকা অ্যাড করে দিলাম, বা বিডিটি অ্যাড করে দিলাম, তাহলে তো বোঝা যাবে যে এটা টাকা, তাই না? তাহলে কেমনে করব? প্রথমে সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে নিচের দিকে ফরম্যাট সেলস, ফরম্যাট সেলস ক্লিক করলাম। দেখেন ক্যাটাগরি আসছে অনেকগুলা। ও মনে হয় দেখতে পান না, আরে একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা দেখেন আমার এই যে ফরম্যাট সেলস অপশনটা আসলো, দেখতে পাচ্ছেন? এটাতে ক্লিক করলে আমার টেক্সটের অনেকগুলো ক্যাটাগরি আসলো, জেনারেল টেক্সট, নাম্বার, কারেন্সি। এই তো কারেন্সি পেয়ে গেছি, কারেন্সিতে ক্লিক করলাম।
কারেন্সিতে ক্লিক করার পর সিম্বল, ধরেন আমি ডলার নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, সিম্বল আমি ডলার দিয়ে দিলাম, অথবা আমি হচ্ছে এখান থেকে খুঁজে বিডিটিও দিতে পারবো, বিডিটি আছে, কারণ আমি বিডিটি সার্চ দিলাম, এই যে বিডিটি পেয়ে গেলাম, বিডিটি, ঠিক আছে, বিডিটি চলে আসলো। এই যে ডেসিমেল প্লেসেস, এর মানে হলো দশমিকের পর কতগুলা ঘর আনবেন। তো আমার এখানে তো দশমিক লাগতেছে না, প্রাইসগুলো আমার সমান সমান রাউন্ড ফিগারে আছে, তাহলে আমি এটা 0 করে দিলাম, মানে আমার কোনো দশমিক লাগবে না এই জায়গায়। এই যে বিডিটি সিম্বল, ওকে দিলাম, দেখেন সবগুলা বিডিটি হয়ে গেছে, বুঝাই যাইতেছে যে এটা টাকা। আবার দেখাবো, কোনো সমস্যা নাই, বুঝাই যেতেছে এগুলা কি টাকা। আমি আবারও দেখাচ্ছি, রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলস, ক্যাটাগরি থেকে কারেন্সি, সিম্বলে গেলাম, সিম্বল থেকে ধরেন এবার আমি ডলার দিব, বিডিটি তো তখন দেখাইলাম, ধরেন এবার আমি ডলারটা একটু দেখাই। এই যে ডলারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে ওকে দিয়ে দিলাম, দেখেন সবগুলো ডলার সাইন এসে পড়ছে, আসলো ডলার সাইন, ক্লিয়ার, সুন্দর। এরপর আমরা দেখব ডেট গুলা, তাহলে ডেট কোন কলামে রে ভাই, এফ কলামে, তাহলে আমি ডেট গুলারে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, আবারও সেম, রাইট বাটন ক্লিক, ফরম্যাট সেলস, এই যে অটোমেটিক ও ডেট বুঝা ফেলাইছে, ডেটে চলে গেলাম। এখন ডেটটারে আমি কিভাবে দেখতে চাই, বিভিন্ন ভাবে এখানে দেখার সুযোগ আছে। ধরেন আমি দেখতে চাই যে এখানে আমারে বারও দিয়ে দিবে, যে এটা কি বার, আমার কাছে তো ডেট গুলো আছে, আমার কাছে তো ডেট তারিখ আছে, আমি চাই বার গুলাও যেন আমি পাই, তাহলে এই যে বার সহ আমি কিন্তু তাহলে পাবো। এই যে এই অপশনটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর ওকে দিলাম, সরি এটাতে একটু কোনো প্রবলেম হয়েছে সম্ভবত, দাঁড়ান দেখতেছি, ফরম্যাট সেলস, আচ্ছা আমরা অন্য একটা ফরম্যাট ট্রাই করি, ঠিক আছে, যেমন ধরেন আমার এই যে মার্চ 14, 2020 এই ফরম্যাটে ধরেন যে আমি পাইতে চাই, তাহলে এই ফরম্যাটটাতে যদি পাইতে চাই, এখানে তো নাম্বার দেওয়া যে 6 নাম্বার মাস, কিন্তু দেওয়া নাই যে জুন মাস, তাহলে আমি এইটাতে চাইলে নিয়ে আসতে পারি। এই যে দেখেন কি সুন্দরভাবে আমার কিন্তু এগুলা চলে আসলো, কোনো কারণে একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা যাই হোক, মূলত এইভাবে আমার ডাটাগুলো আমি ফরম্যাটিং করে নিতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। এরপর নাম্বারের আরেকটা ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ ফরম্যাটটা, এটা একদম সহজ, এই যে আমার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এগুলো দশমিকে দেওয়া, এটা একদম সহজ। তো আমি চাই যে কত পার্সেন্ট, এটা একটু সুন্দরভাবে দেখতে, এই যে দেখেন নাম্বারের এখানে পার্সেন্ট অপশনটা আছে, পার্সেন্ট টুলটা আছে, ক্লিক করলে সবগুলো পার্সেন্ট হয়ে গেছে। সবাই কি বুঝতে পারলেন, সবাই কি বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আমার নাম্বার ফরম্যাটিং গুলা ক্লিয়ার হয়ে গেল। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একদম সহজ, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আমি প্রথমে একটা জিনিস খুঁজবো, খুঁজতে হলে কি করব, কন্ট্রোল এফ, আমি আবারও বলতেছি কন্ট্রোল এফ। ধরেন আমি খুঁজবো পেন, কি খুঁজবো, পেন, তাহলে ফাইন্ড অল, একটা পাইছি, এই যে পেন, এই যে সিলেক্ট হয়ে গেছে পেন। এখন ধরেন আমি চাই পেনের জায়গায় পেন্সিল লিখতে, তাহলে আমি কি করব, এই যে দেখেন রিপ্লেস অপশনটা আছে, ক্লিক করলাম, রিপ্লেস উইথ পেন্সিল, খেয়াল করেন কিন্তু এই যে পেন লেখাটা চেঞ্জ হয়ে যাইব যদি আমি ক্লিক দেই রিপ্লেসে, ক্লিক দিলাম রিপ্লেস, দেখেন পেন চেঞ্জ হয়ে পেন্সিল হয়ে গেছে, বুঝা গেল আমার কথা? তো এটা কেন লাগে বা এটা কি কাজ করি আমরা, ধরেন অনেক সময় আমার কোনো একটা ক্লায়েন্টের নাম্বার চেঞ্জ করা লাগবে, তো আমি খুব ইজিলি ক্লায়েন্টের আগের নাম্বারটা, ক্লায়েন্ট যদি আমাকে বলে, আমি ক্লায়েন্টের আগের নাম্বারটা ধরেন এখানে টাইপ করলাম, টাইপ করে আমি চাই ওই নাম্বারের জায়গায় নতুন নাম্বারটা দিয়ে দিতে, আমি সুন্দরভাবে নতুন নাম্বারটা রিপ্লেস করে দিলে হয়ে গেল। উৎপল বস বুঝছেন? সবাই ক্লিয়ার? সেরা, এই ছিল মোটামুটি কথা। আর পেস্ট স্পেশালটা আমাদের আছে, টাইম আছে কিনা বুঝতেছি না, একটু দেখে নেই, অফ হয়ে যাবে নাকি আবার। আচ্ছা, সময় যেহেতু ওয়ার্নিং দেয় নাই, সো আমরা আপাতত
প্যারা না খাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিব কিনা ভাইয়া? হোয়াটসঅ্যাপে পিডিএফ না, হোয়াটসঅ্যাপে আমরা এক্সেল ফাইলটাই দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে এক্সেল ফাইলটাই দিয়ে দিব। তো পেস্ট স্পেশালটার বাকি না রাখি, দেখাই দেই পেস্ট স্পেশাল মানে কি। পেস্ট স্পেশাল মানে হলো, ধরেন এখানে আমি আরেকটা কলাম নিয়ে আসতে চাচ্ছি, যে ডিসকাউন্টের পর আমার প্রাইসটা কত আসে। কি বললাম? আমার প্রাইস তো এখানে দেওয়া আছে, ডিসকাউন্ট কত পার্সেন্ট দেওয়া আছে, ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইসটা কত আসবে, ধরেন যে আমি সেটা নিয়ে আসতে চাচ্ছি। তো সেটা নিয়ে আসার জন্য আমরা ধরেন একটা ফর্মুলা ইউজ করলাম, যে এটার সাথে এটারে গুণ দিয়ে দিলাম, সরি আচ্ছা ধরেন নর্মালি আমি একটা গুণই দিলাম, সমস্যা নাই, জিনিসটাকে বুঝাই। ফর্মুলাতে আমরা নেক্সট ক্লাসে যাব, ফর্মুলা এখন বুঝার কোনো দরকার নাই। ধরেন সিম্পল আমি এই দুইটার একটা গুণ দিলাম, কারণ এটা 600% হয়ে গেল, ঠিক আছে? কারণ এটা 600% হয়ে গেল। এখন এটারে আমি যখন ফিল দিব, অটোমেটিক ও হচ্ছে এইখানে যেভাবে গুণ করছে বাকিগুলোতেও সেম ভাবে গুণ করলো। হ্যাঁ, এখন দেখেন একটা মজার জিনিস, নর্মালি আমাদের সেলে যা লেখা থাকে, এই জিনিসটা একটু বুঝেন, সেলে যা লেখা থাকে ফর্মুলা বারে তাই লেখা থাকে। নোটবুক লেখা আছে, 120 লেখা আছে, 5% লেখা আছে, কিন্তু 600% আসলে 600% এখানে নাই, এখানে অন্য জিনিস, রাইট? এইটার ক্ষেত্রে তাইলে আমি কি করব? এই ধরনের ডাটার ক্ষেত্রে আমি যখন কপি করে ধরেন এইখানে লিখব, তখন না কোনো ডাটা আসবে না, কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে আমি যখন এখান থেকে কপি করে এখানে বসাইলাম, এই ডেটাটা মূলত F3 ইন্টু G3 ফর্মুলাটা বসছে। এইখানে যেই ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা এখানে আইসা বসছে, কিন্তু আমি চাইতেছি শুধু এই ডাটাগুলা এখানে আয়না বসাইতে। তাহলে আমি কেমনে বসাবো ভাই? আমার তো বসানো লাগবে। তখন আমি যেটা করব সেটা হচ্ছে কপি করব, সিলেক্ট করে কপি করব, কপি করার পর যেখানে পেস্ট করতে চাই রাইট ক্লিক করব। আমি আবারও বলতেছি, যেখানে পেস্ট করতে চাই রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখেন পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল, এইখানে একটা তীর চিহ্ন আছে, আমার অনেকগুলো অপশন আসবে যে আমি কিভাবে পেস্ট করতে চাই। তখন আমি যেটা করব, এই যে পেস্ট ভ্যালিউজ এর প্রথম যেটা আছে ক্লিক করব। দেখেন এবার কিন্তু আমার সুন্দর মতো ভ্যালুগুলো চলে আসছে, এবং দেখেন এখানেও 600% আসতেছে। এখানে ফর্মুলা, এখানে শুধুই ভ্যালু। সবাইকে বুঝতে পারছি? শুধু ভ্যালুটা আমি কি করলাম, নিয়ে আসতে পারলাম। তাহলে আমাদের মোটামুটি এখানে সবগুলাই ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনাদের প্রশ্নগুলো একটু বলেন। আপনাদের প্রশ্নগুলো একটু জানান। এবং আপনাদের কাজও হবে, এই যে হাবিজাবি যেটা ছিল এটারে আপনি নতুন বউ বানাইবেন, ঠিক আছে? এরকম নতুন বউ বানাইবেন, এটা আপনার কাজ। তাহলে এটা হচ্ছে প্র্যাকটিস টাস্ক 2। এটা কোথায় করবেন ভাই? এটা HW1 নামে যেই শীট বানাইছিলেন, HW1 নামে যেই শীট বানাইছিলেন ওইখানে তো এটা করবেন। HW2 নামে যেই শীট বানাইছেন সেইখানে এইটা করবেন। আমাদের আরো একটা ক্লাস হবে, আজকে মডিউল 1 এবং 2 কমপ্লিট করেছি, নেক্সট ক্লাসটাতে 3, 4, 5 আমরা কমপ্লিট করব। অর্থাৎ মডিউল 3, 4, 5 আমরা আমাদের নেক্সট ক্লাসটাতে আলোচনা করব।